মুখস্থ করার বিষয় না, কোনোভাবেই মুখস্থ আপনারা এক ঘন্টা মুখস্থ করে আপনি পারবেন না। এখন এই যে আমরা আপনাদের রিভিউ ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, এই পর থেকে কিন্তু আসলে রিভিউ বলতে আর কোনো থাকবে না। আপনারা ঈদের পরে আপনাদের সব ইম্পর্টেন্ট ক্লাস শেষ, হয়তো 2টা রিভিউ ক্লাস পাবেন। 2টা রিভিউ ক্লাসের পুরো সম্পূর্ণ যার যে প্রবলেম, এখন তো স্টুডেন্ট আছে আমার 100, তার যদি প্রবলেম এক একটা করেও ধরি তাও 100 প্রবলেম, ক্লাস হলো 2 ঘন্টা পার শিফট, কয়টা প্রবলেম সলভ হবে। আর যেটা সলভ হবে এমন ধরে গতিতে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, মাথার কোন কষ্ট হয়ে গেছে। এই জন্য যখনই যে ক্লাস হয় সেটা মাথায় নিয়ে নেবেন যে এটা হবে না, এটা ভেবেই মাথায় নিয়ে এই ক্লাসটা আমি আর পাবো না। এখন ঘটনা হলো আমাদের সার্কিট বোর্ডে আমরা সাধারণত প্রাথমিকভাবে 3টা লাইনের কথা আমরা জানি, বা 3টা ভোল্টেজই ধরেন, 3টা ভোল্টেজের কথা আমরা জানি। আপনারা রেগুলেটর গুলো পড়ে আগে প্রাথমিকটা আমাদের যে এই যে কানেক্টর আছে না, জি স্যার, এই কানেক্টরের যে 5টা কয়টা টার্মিনাল থাকে, 5টা 7টা থাকতে পারে, 11টা থাকতে পারে, না জানেন? জি স্যার, 5টা টার্মিনালের আমরা নাম জানি, বেসিক। এখন 5টা টার্মিনালের ভিতরে একটা তো পজিটিভ লাইন থাকে, ভোল্টেজ থাকে কি না? অবশ্যই থাকে। এখন এই লাইনটার নাম হচ্ছে ভিবাস লাইন। এখন এটার মাঝখানে ওবিপি আছে, ওবিপি হচ্ছে একটা আইসি, ওভার ভোল্টেজ কানেকশন, এবং ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, বিভিন্ন ধরনের আপনার কি এখন এগুলো দেয়া হয়, এটাকে চিন্তা করা হচ্ছে। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের কি চার্জিং আইসি, কি আইসি? চার্জিং আইসি। এখন দেখেন আগে 15 সালে কিন্তু আসলে বিপিএস কনসেপ্টটা আসেনি। বিপিএস কনসেপ্ট তখন কেউ জানতো না, চিনতো না। তখন কি হতো, তখন ডিরেক্টলি কিন্তু এই ভিব্যাটে লাইনটা যখন চার্জিং আইসি ছিল, ডাইরেক্ট লাইন ভিব্যাটে আসতো, আসার পরে তারপরে বিপিএস তৈরি করতো। এখন এটা প্রবলেমটা কি হতো, অনেক সময় দেখা যেত যে ব্যাটারি খুলে যেত, শর্ট হয়ে ব্যাটারি খুলে যেত, এমনও অনেক দেখা গেছে যে ব্যাটারি বাস্ট হয়ে যেত। এখন এই সব সম্ভাবনা অনেক প্রবলেম ফেস করার পরে সায়েন্টিস্টরা তারা চিন্তা করছে যে আমার এমন একটা টেকনোলজি আনতে হবে যেটা এই প্রবলেম সলভ করে। তখন তারপরে এরাই চার্জিং আইসিটা আনে এবং ভিপিএস সম্পর্কে তারা প্রথম এটা বাজারে মার্কেটে ছাড়ে। এরা অবশ্য ভিপিএস নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু ধরেন একটা জিনিস শুরু করে মার্কেটে ছাড়ে না, জিনিসটা ছাড়া মার্কেটে ছাড়ে না। ওরা আগেও ধরেন অনেক পরীক্ষা টীক্ষা করার পরে তারপরে তারা মার্কেটে এই আইসিটা ছাড়ে। এখন এই আইসির কাজটা কি? এই আইসির এক নাম হচ্ছে ডিসি টু ডিসি আইসি বা ভিডিও আইসি। হ্যাঁ, এখন এইখান থেকে আমার ডিভাইসটা ঢুকলো, ডিভাইস ঢুকতেছে না? জি স্যার, বলা হচ্ছে না ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, তাহলে চাকু মারা শেষ। সকালে কাস্টমার আসলে আপনারা চাকু মারা দেবেন। এখন এইখান থেকে তো বিভাগ 5 ভোল্ট ঢুকতেছে, ঢোকার পরে এইখানে ঢুকতেছে 5 ভোল্ট, ঢোকার পরে কি হচ্ছে দেখেন, এই 5 ভোল্ট কনভার্ট হয়ে যাচ্ছে, কি হচ্ছে? কনভার্ট হয়ে এইখান থেকে বের হচ্ছে একটা লাইন, আর এইখান থেকে ঘুরে এই পাশে এসে এই পাশে যে এই কানেক্টরে কি শেপ দিয়েছে, কানেক্টর এটা হচ্ছে আপনাকে আমরা নাম দিয়েছি কি লাইন, অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাইনকে বিভাগ লাইন। বুঝতে পারছেন স্যার? এখন ঘটনা হচ্ছে কি, ঢুকতেছে তো 5, কিন্তু আমরা এখানে পাচ্ছি কি সর্বোচ্চ 4.2, তাহলে এটা কনভার্ট করতেছে, তাই না? জি স্যার, এই আইসির ভিতরে ঢুকেই তো ভোল্টটা ডাউন হচ্ছে, এটা কনভার্ট করে দিচ্ছে। এখন আপনাদের এই সার্কিট বোর্ডে এই ভিগাস লাইন ছাড়া আর কোনো জায়গা আপনি পাবেন না, কোথাও পাবেন না। এই জন্য আমরা বলে থাকি যদি কোনো আইসির আশেপাশে 5 ভোল্ট পান বা কোনো আইসির আশেপাশে আইসি, সেটা হচ্ছে ভিগাস লাইন, মানে ওটার পাশের আইসিটা চার্জিং আইসি। কারণ কি, ওই চার্জিং আইসিতে ঢোকার আগেই তো ক্যাপাসিটর রেজিস্টরের ভিতরে ঢোকে, ঢুকেই না ডাইরেক্টলি আইসির ভিতরে ঢোকে কখনো না স্যার, আপনার অনেক কম্পোনেন্ট ভায়া হয়ে তারপর আইসি। এই জন্য মাল্টিমিটার নিয়ে দেখেন যেখানে 5 ভোল্ট আশেপাশের আইসিটা কি চার্জিং আইসি। এখন দেখেন এইখান থেকে তো 5 ভোল্ট ঢুকতেছে, তখন আপনি যখন এই জন্য ফোনে কানেক্ট দেন, কানেক্টের সঙ্গে সঙ্গে ফোনও চলে, ব্যাটারিও চলে, অর্থাৎ এই কিন্তু একসাথে দুটো কাজ চলমান থাকে। তখন কিন্তু এই ব্যাটারি কিন্তু একে আর ভোল্টেজ দেয় না, একে ভোল্টেজ দেয় শুধু চার্জ হবে ব্যাটারি, ভোল্টেজ ও দেয় না, শুধু এই যে আপনার ডিরেক্ট যে ভোল্টেজটা এটা কনভার্ট করে বিপিএস হয়ে এই ফোন কানেক্ট করে রাখে। এই জন্য ফোন চার্জে থাকা অবস্থায় যদি আপনি ফোন চালান দেখেন খুব গরম হয়, দেখবেন ফোন হিট হয় বেশি, কারণ কি এটাই হলো তার কারণ, কারণ এটা ডিরেক্ট ভোল্টেজ একদম দূরে যাচ্ছে,
একদম ডাইরেক্ট লাইনে কাজ করতেছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমি এইখানে এটা অফ করে দিলাম, অফ করে দিলেই এই ভিপ্যাট আমাকে ভোল্ট দেওয়া শুরু করে, বুঝতে পারছেন? এখন ঘটনা হলো অনেকে কোশ্চেন করে স্যার এটা খুললে তো মনে করেন সাথে সাথে আবার ফোন তো বন্ধ হয় না, কিছু হয় না। এটা আপনাদের উত্তর দেওয়া হয়েছিল যে এক পলক, অর্থাৎ আপনি মানে একটা পলক ফেললে 16 ভাগের 1 ভাগ সময়, এত দ্রুত ন্যানো সেকেন্ড, মানে খুবই ক্ষুদ্র সময়ে এটা অন হয়ে যায়। কিন্তু এই ক্ষুদ্র সময়টুকুতে ইলেকট্রিসিটি চলে গেলে ফোন অফ হয়ে যাবে। কিন্তু হয় না কেন? ক্যাপাসিটর, কারণ অলরেডি ক্যাপাসিটর এখানে থাকে, আর ক্যাপাসিটর কিন্তু দীর্ঘ সময় চার্জটা ধরে রাখে, বুঝতে পারছেন? এই জন্য আপনার ফোনটা অন হয় না। যদি ক্যাপাসিটর না থাকতো তাহলে ন্যানো সেকেন্ডের ভিতরেই ফোন অফ হয়ে যেত, বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে এইখান থেকে যে আমাদের ভোল্টটা বের হচ্ছে এটাকে আমরা বলছি ভোল্ট ফর ফোন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল টেকনোলজি। এখন এর ভোল্টেজ থাকে হচ্ছে 3.7 থেকে 4.4। তাহলে ভিপিএসটা কখন তৈরি করে? এই চার্জিং আইসি এই ফোনের জন্য একটা ভোল্টেজ তৈরি করে, নতুন একটা ভোল্টেজ। মনে করেন এই ভিব্যাক বা ভিভার যেটাই বলেন, এই দুটো কনভার্ট করে ও ভিপিএস তৈরি করে। ভিপিএস হচ্ছে নতুন একটা ভোল্টেজ। এখন এই ভিপিএস ভোল্টেজটা আপনার ফোনে যায়, বিভিন্ন জায়গায় যায়, রেগুলেটিং ভোল্টেজ বলে। এই পাশে সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সবাই কিন্তু ভিপিএস ভোল্ট ব্যবহার করে। কারণ কি? চার্জিং আইসির পরে এই ভোল্টটা কোথায় যায়? পাওয়ার আইসি সবাই ডিস্ট্রিবিউশন করে, কার কোনটা লাগে কি করে? এই ভিপিএস করে। আপনার সার্কিট বোর্ডে এই ফোন যে ভোল্টটা ব্যবহার করে একে ভিপিএস বলে। ভিপিএস ছাড়া এই ভিভ্যাটও করে না, মানে ভিভাসও করে না, কোনোটাই করে। এখন আপনি যদি এই ভিভ্যাট লাইনটা এখান থেকে ডিরেক্টলি আবার এইখানে দিয়ে দেন, তাও কিন্তু আপনার ফোন যাবে, ফোন চলবে। তখন ওভার কিন্তু কি ভিভ্যাট লাইন পাবে, কখন ভিভ্যাট করবে, যেটা আমরা 14-15 সালে ফোনে দেখতাম। তখন এই ফাংশনটুকু ছিল, একটু বলবো এটা ডাইরেক্টলি ব্যাটারি থেকে ভোল্ট দিবে। এখন দেখেন আপনার ফোন সাপোজ কথার কথা চার্জিং আইসি শেষ নেই, এখন আপনার ভিপিএস তৈরি হবে না। এখন আপনি মার্কেটেও পাচ্ছেন না চার্জিং আইসি, মডেল চার্জিং কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন আপনার ফোন রান করা লাগবে না? রান করা লাগবে কিনা? ফোন যদি রান করতে হয় তাহলে আপনি কি করবেন? ডাইরেক্ট এখান থেকে একটা জাম্পার এখানে মেরে দেবেন, আপনার ফোন রান। কিন্তু প্রবলেমটা কি হবে? ব্যাটারি পড়ে যেতে পারে আর বাস্ট হয়ে যাওয়ার একটা প্রবলেম। এই প্রবলেম আপনি অবশ্যই এছাড়া আপনার ফোন রান বন্ধ করে দেবেন, বুঝতে পারছেন? তাহলে ভিপিএস সম্পর্কে আপনাদের কি ধারণা ক্লিয়ার বিষয়টা? আসলে ভিপিএসটা হচ্ছে ফোনের জন্য একটা ভোল্ট তৈরি করছে, নতুন একটা টেকনোলজি। দেখেন আমি আপনাদের বারবারই বলি যে হ্যাঁ হয়তো মডেল চেঞ্জ করবে, টেকনোলজি চেঞ্জ করবে, সব চেঞ্জ করতে পারে, কিন্তু ইলেকট্রনিক্স কখনোই চেঞ্জ করা সম্ভব না। এটা চেঞ্জ করলে কিছু বানানোই তো যাবে, বলে যাবে। তারা একটা নতুন কনসেপ্ট আছে, চার্জে আনে আনুক, সামনে আরো 2 বছর পর বা 10 বছর পর ধরে আরেকটা আইসি আনবে, আনুক, সমস্যা কি? আইসি তো আনবে, সমস্যা নেই। আপনি জাস্ট একবার আইসি সম্পর্কে পড়লেই বুঝে যাবেন যে ঘটনা। স্যার যখন ভিপিএস সেকশনটা ছিল না তখন কি চার্জে যখন লাগাইতাম তখন ওই ভোল্টেজটা কি ডাইরেক্ট ওবিপি আইসি হয়ে ব্যাটারি কানেক্ট করে দিত? হ্যাঁ, ওবিপি আইসি ডাইরেক্ট ওবিপি আইসি করে ডাইরেক্ট। কারণ তখন এই যে ভিপিএস কয়েল আর এই যে চার্জিং আইসি এই ফাংশনটা ছিল না, টোটাল ফাংশনটা ব্লক ছিল, কিছুই ছিল না। ওই ফাংশনটা নতুন করে এখন কোম্পানি যদি চিন্তা করে যে না আমার আরো একটা টেকনোলজি দরকার, তারা করবে আরেকটা বাড়ালো, সমস্যা এই ফাংশন না প্রাইমারি হোক সেকেন্ডারি করুক না, সমস্যা কি? আপনি তো লাইন ছিল, লাইন তো এগুলো তো থাকবে। তাহলে স্যার তাহলে কি স্যার এই স্যার এই চার্জিং আইসি যখন ছিল না স্যার, যে কারণে স্যার তার আগে স্যার এই কমিউনিটি যেটা ছিল স্যার ব্যাটারি খালি ফুলে যেত স্যার, এই কারণে স্যার ব্যাটারি ফুলে যেত। কারণ ফুল তো তাও বলে দিচ্ছি কেন, ধরেন আপনার লাইনটা এখানে কানেক্ট আছে তাই তো, জি স্যার। বুঝে এখন আপনার ধরেন এইখানে কোনো এক জায়গায় শর্ট হয়ে গেছে, যে কোনো জায়গা ধরেন শর্ট হয়ে গেছে, যে কোনো লাইনে শর্ট হলে দেখেন এই জায়গা যদি শর্ট হয় এই লাইনটা এখানে যাবে, শিওর যাবে, যেহেতু সেন্ট্রাল লাইন এক লাইন, তাহলে এই জায়গা যদি যায় তাহলে লাইনটা শর্ট এই জায়গা যাবে, যাবে তো। তাহলে এই জায়গা শর্ট হলে লাইনটা কি যায়? নেগেটিভ লাইন। তাহলে এটা টু নেগেটিভ, এটাও নেগেটিভ। আর ব্যাটারি এইটা পজিটিভ, এটাও পজিটিভ, কারণ ব্যাটারি তো লাগানো আছে। আর ব্যাটারি দেখতেছে কি আমার পজিটিভ লাইনে নেগেটিভ, তাহলে তো নিজেই শর্ট হয়ে গেছে। ঘটনা বুঝতে পারছেন? শর্ট হইলো এই জায়গা চলে গেল কোন জায়গা? এই জায়গা। কারণ যখন শর্ট হয়ে যায় তখন পজিটিভ আর পজিটিভ থাকে না, এটা নেগেটিভ হয়ে যায়। এখন দেখেন এই জায়গাও নেগেটিভ, এই জায়গাও নেগেটিভ, কিন্তু পজিটিভ ব্যাটারি তো পজিটিভ আর চেঞ্জ হই, ও তো ওইটাই আছে। মনে করেন যে আমার যে একটু সেটটা খুললাম, তখন যদি সেকেন্ডারি সেকশনে শর্ট হয় তখন কি ব্যাটারিতে 100% আসবে। আপনার এখানে যদি শর্ট হয়, মনে করেন বাক ভোল্টেজে এখানে যেখানে সেখানে শর্ট হয়, শর্ট তো এগুলো এখানেই যাবে,
যাবে যদি আপনার পাওয়ার আইসি ভালো থাকে। এটা যদি ঝামেলা তাহলে তো যাবে স্বাভাবিক, কিন্তু এটা যদি লাইন ভালো থাকে তাহলে তো অবশ্যই ঘুরে এখানে আসবে। এই জন্য আপনার মনের অজান্তে ব্যাটারি টস করে ফেলে দেবে। এবং এমন অনেক সব শর্ট দেখা গেছে যে হাফ শর্ট ফোন রান, আপনারা এমন অনেক শর্ট পাবেন আপনাদের এই প্র্যাকটিক্যাল লাইফে যে ফোন অন কিন্তু ফোন শুধু হাফ শর্ট। সে বলবে যে ভাই ফোন তো গরম হচ্ছে, তারপরে বলবে যে ভাই মাঝে মাঝে ডিসপ্লে তো কাঁপাকাঁপি শুরু করে দেয়, মাঝে মাঝে ডিসপ্লে কাজ করে না, এটা অন্য সিমটাও হতে পারে। তারপরে বলে যে ভাই চার্জ দিই, চার্জ তো স্লো চার্জ, আর স্যার ফোনের পিছনে ফুলা থাকে। হ্যাঁ, তারপরে পিছনে আস্তে আস্তে ব্যাটারি ফুলে যাচ্ছে। কিছু কিছু সিমটম এরকম থাকে, তবে এই সিমটমের ভিতরে অন্য অন্য ক্ষেত্রেও এই সিমটম একটা দেখা যায়। বাট আপনি প্রাথমিকভাবে আপনি যখন শুরু করেন তখন বুঝতে পারবেন যে বোর্ড, কারণ আপনি বোর্ডের এই ডিসি পাওয়ার সাপ্লাই মার্কেটটা লাগাইলে তো বুঝতে পারবেন, বুঝতে পারছেন। অর্থাৎ আপনার বোর্ড শর্ট টাওয়ার আছে, কারণ আমাদের সার্কিট বোর্ডে আপনারা জানেন যে তিনটা জিনিস যদি ওকে থাকে তাহলে আমার ফোন চলবে। আমার কন্ট্রোলিং সেকশন, ব্যাটারি সেকশন আর হচ্ছে আপনার ডিসপ্লে, তিনটা থাকলে আপনার ফোন কিন্তু চলবে। আপনার নেটওয়ার্ক না থাকলে নেটওয়ার্ক সেকশন বন্ধ হয়ে যাবে, অডিও সেকশন বন্ধ হয়ে যাবে, তাহলে ফোনের কোনো ইফেক্ট করবে ওই সেকশনটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার ফোন না। বুঝতে পারছেন? এর জন্য এমন কিছু কিছু শর্ট আছে যে শর্ট থাকলেও ফোন নাম থাকে কিন্তু ফোন অন্য দিক থেকে অন্য প্রবলেম শুরু করে দেয়। এবং এই শর্টগুলো সারানো একটু কঠিন, এই শর্টগুলো সারানো একটু কঠিন। এবং এই শর্টগুলো যদি বা সারাইতে যান, যদি পান এবং যদি কোনো আইসি আশেপাশে যদি হিট দেওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেটলিক্স নিয়ে নেবেন। কারণ কি, আইসি প্রত্যেকটা আইসি কিন্তু মনে করেন এই মাদারবোর্ডের ব্রেন। এখন আপনি ধরেন কাজ করতেছেন, এখন আপনি তো হিট দিচ্ছেন, আপনি তো বিধাতা, আপনার হাতে ভুল হতে পারে না, অবশ্যই 100% হতে পারে। আপনি যতই ভালো একজন টেকনিশিয়ান হন, ভুল তো হতেই পারে। এখন আপনি হিট দিচ্ছেন আপনার পরিমাণ মতো, এখন ধরেন বোর্ডের টেম্পার ভালো, টেম্পার তো আপনি বুঝতে পারবেন, হুট করে বোর্ড খুলে যাবে ফোন কিন্তু ডেট। সে কবে কি ভাই তোমার তো হচ্ছে রানিং ফোন, তুমি ডেট করলে কেন? আপনি তাকে বলবেন যে ভাই আপনার হচ্ছে এটা আইসির প্রবলেম, এখন কম্পোনেন্ট একটা কম্পোনেন্ট তো আইসির কাছে আছে, এখন আমার এই কম্পোনেন্টটা তুলতে গেলে আমার হিট দিতে হবে, এবং হিট দিতে গেলে আপনার আইসি ড্যামেজ হইলেও হইতে পারে, এই জন্য আমাকে টেকনিক্স দিতে হবে। যদি কাজ না করেন কোনো দরকার নেই, চলে যান, সমস্যা নেই। আপনাকে হয়তো সে 2000 টাকা দেবে, কিন্তু বোর্ড নষ্ট হলে আপনার কয় হাজার দেবে? সবসময় টাকা লোড করবেন, কিছু টেকনিক খাটায় অবলম্বন করবেন, নাহলে মার্কেটে শুধু জরিমানা দিতে দিতে আপনার ব্যবসা শেষ। বুঝতে পারছেন? লোক সম্বোধন করাটাও দরকার। আপনি ভাবলেন যে আরে এই শর্ত আমি পারি, কি এমন কাজ, কিন্তু কি এমন কাজ বুঝলাম, বাই এনি চান্স আপনার ধরেন ওইখানে ভিত্তিতে যে আইসিটা ড্যামেজ হয়ে গেল, যাইতেই পারে। আর বর্তমান যেসব আইসি আছে সেগুলো কিন্তু টেম্পার করতে ভালো না, এবং ম্যাক্সিমাম যদি পেস্টিং আইসি হয় তাহলে তো আরো বিপদ। পেস্টিং আইসি হলে বিপদটা আরো বেশি, কারণ পেস্টিং আইসির সাইডে পেস্টিং থাকে, তো হিট গেলে এই হিটটা বাইরে যাইতে পারে না, নন পেস্টিং হলে বাইরে চলে যায়, কিন্তু পেস্টিং হলে যাইতে পারে না, তখন ওর ভিতরে এটা বল একাকারের অবস্থা খারাপ। তখন আপনার আবার এই পেস্টিং আইসি খোলো, আবার লাগাও, তাতে আর এক কাণ্ড, তাতে আবার ড্যামেজ হয়ে গেলে আর এক ফেরত দেওয়া লাগবে। আর ফোন তো ডেড হলে তো কাম খারাপ, পুরো ফোনের দামে আপনার বা 50-50 দিতে হবে, খালি খালি আপনি আঙুলের পেছনে যাবেন। বুঝতে পারছেন? এই জন্য রানিং সেট যদি রান থাকে, ডেট ফোন হলে সমস্যা নেই, কারণ তার ফোন আনছেই ডেট, আপনি ডেট থাকলে ডেট করে দিলেও ব্যাপার না, কিন্তু আপনি সে আনছে মনে করেন ভালো ফোন, আপনি করে দিলেন ডেট, তখনই তো ক্যাসাল লেগে যাবে। এরপরে আসেন ডিসপ্লের কোনো কাজ যদি করতে চান, তখন আপনি ডিসপ্লে রিস্ক নেবেন, যদি বা স্যামসাং এ বা অন্য যে কোনো ফোনে যদি দাম ডিসপ্লে লাগে, কারণ ডিসপ্লেটাও কিন্তু খুব সেন্সিটিভ। হয়তো দেখলেন যে একজন ডিসপ্লে লাগাইছে, এরকম প্রবলেমও দেখা গেছে, হয়তো আগে একজন লাগাইছে প্রচুর পরিমাণে দাম দিচ্ছে, অনেকে বোঝে না, দাম করে ঢালি দাম দেয়, কিন্তু আসলে ডিসপ্লে যে কোনো সেকশন অত দাম দেওয়ার করবো না, এটা মেজারমেন্ট। এখন ধরেন আপনি ওইটা খুলতে যে দেখলেন কি যে তাহলে এমন পরিমাণে দাম দিচ্ছে, তো রেমন্ডের সাথে লেগে গেছে, আপনি এরকম দেখলে তো ধরেই তাড়িয়ে উড়াই ফেলবেন। আপনি দেখবেন যে কোয়ালিটি কোনভাবে আছে, যদি আগে তো কাজ করতে বলবেন ভাই এটা রিক্স হবে, যদি রিক্স দেন তাহলে আমি করবো, নাহলে একটা ডিসপ্লে খুলে লাগাইলে আপনার বেনিফিট হয়তো 500 থেকে 1000 টাকা, সর্বোচ্চ 2000, কিন্তু 20,000-30,000 টাকার ডিসপ্লে, আর ওইটা যদি ভেঙে ফেলেন আপনার তো পুরোটাই ড্যামেজ, কি ওই ডিসপ্লে আবার তারিখ। অর্থাৎ আপনি কাজ করার সময় যে কোনো কাজ আপনি ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে করবেন এবং লোককে সম্বোধন করবেন। এই সেক্টরের সবথেকে বড় প্রবলেম হচ্ছে একটা মানুষ ধৈর্য রাখতে পারে না, আর একটা মানুষের লোককে সম্বোধন করতে পারে, আর কখনো কোনো বেআইনি কাজে যাবে না। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে আইএমএস কেন শিখতেন, আমার কেন শিখতেন বলে স্যার আমার ইচ্ছা করে, আমাকে শিখে কি করে,
না স্যার দেখলাম আমি যে শোনেন আপনি যখন একটা জিনিস জানবেন তখন সেটা অ্যাপ্লাই করতে ইচ্ছা হবে। এবার আমি একটা অ্যাপ্লাই করলাম আর একটা অ্যাপ্লাই করলাম, এখন হঠাৎ করে কোনো এক কাস্টমার আসলো আপনার কাছে এসে বললো ভাই বেড়া স্যার হয়ে গেছে হয়তো পরিচিত আপনার, আপনি করে দিলেন আপনার হয়তো 5,000 টাকা দিলেন, ওই যে টাকাটা দিল না আপনার মনে করেন শরীরে একটা ড্রাগ ঢোকাই দিল। এইবার আপনি কিন্তু ওই কেস আসলে 5,000 10,000 লোভে আপনি কিন্তু একা ধারাই করতে থাকবেন, তখন আমাদের কি বছর খানিক করে কোনো প্রবলেম হয়, কিন্তু বলে না যে হুট করে কখন প্রবলেম হবে এটাকে আপনি বলতে পারবেন না স্যার। ধুম করে ধরেন 4-5 বছর পরে আপনার কাম সারা মনে করেন কোনো সিবিআই ডিপার্টমেন্টের কোনো অফিসার আসছে, আপনি মানে বলতে দেরি, কারণ কি মানুষের যখন বিপদ আসে তখন মানুষের কিন্তু সাধারণ জ্ঞান থাকে, চোরের 10 দিন সাধুর 1 দিন। কিভাবে এই ভুলটা কিভাবে করলাম, তখন কি হয়, তখন ধরেন আপনার ধরে ফেললো, ধরে ফেলার পরে এবার আপনার অবস্থা বলেন কি হবে, ধরেন ওই সেক্টর ছিল হয়তো কোনো জঙ্গি গোষ্ঠী হতে পারে, কোনো নেতা মন্ত্রী মার্ডার কেসের সাথে সম্পৃক্ত আছে, এইবার বলেন আপনি কয় বছর জেলে থাকতে বাড়ির কাছে ইনভেস্টিগেশন করতে করতে কাম সারা, আপনার অ্যারেস্ট করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কোনো দারোগার কাছে কেস ফাইল করাবে, সেই দারোগার ইনভেস্টিগেশন করবে যে আপনি আসলে এই করতেই তো পারবেন, বুঝতে পারছেন। এবার এই দারোগার পাশাপাশি ঘুরতে দারোগার আসলে এর সাথে সম্পৃক্ত নেই, তাহলে কি আমার 5 লাখ টাকা দেয়, আমি ওই লিস্টেতে নাম কাটি, কারণ দারোগার একটা চার্জশিট দেয়, ওই চার্জশিটে আপনার নামটা থাকবে না, 5 লাখ টাকা দেয়, তাহলে আপনার আসলে ছিলেন না। হ্যাঁ এই করতে করতে গেল 5 বছর, মান সম্মান শেষ, আপনার এদিকে ভুলভাল দোকান দোকান সব শেষ, আপনি পুরো রাস্তার ভিতরে আপনার ক্যারিয়ারই শেষ, শুধু একটা বলবেন। এই জন্য সবসময় মনে রাখবেন এই সেক্টরে টাকা আছে, আপনি শিওর থাকেন বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি 5টা ভালো বিজনেসের কথা বলেন, 1 নম্বরে আছে কিন্তু মোবাইল সার্ভিস, 2 নম্বরে আছে হোটেল ব্যবসা, হোটেল ব্যবসা মোবাইল সার্ভিস আছে 1 নম্বর, বুঝতে পারছেন। আগে ছিল পোশাক ইন্ডাস্ট্রি, পোশাক ইন্ডাস্ট্রিও এখন আছে, কিন্তু এটা অনেক ইনভেস্টমেন্ট লাগে, দেশের লোক এটা পারবে না, আমি এখন পারবো। পোশাক ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক টাকা, প্রচুর টাকা, আর পুরো পৃথিবীতে রাজ করবে কোন ব্যবসা দেবেন, আইটি কোম্পানি। আইটিতে যদি কেউ ইন্টারেস্ট থাকে, তবে যদি কারো ভালো লাগে, কোডিং ভালো লাগে, তাহলে একটা কোর্স করে রাখবেন, ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, যেগুলো পার্ট আপনি করে রাখবেন। আপনি আমার কাছ থেকে আজকে লিখে নিয়ে যান, আজ থেকে 15-20 বছর পরে আপনাকে ডাকে দেবে, বলবে ভাই আপনি তো আসেন, এবং আপনার কোনো অফিসে কাজ করা লাগবে না, আপনি বাসায় বসে কাজ করবেন। আর আমি আপনার কোনো মন গড়া গল্প বলতেছি, এটা রিসার্চ পেপার, আমি প্রচুর রিসার্চ পেপার করি বাইরের দেশে, এবং একটা সময় আমি মনে করেন আমি আপনি ডাটা সিকিউরিটির লোককে টাকা দেবো, ভাই আমার এই টাকাগুলো তুমি সেভ করে রাখছো যাতে কেউ হ্যাক ট্যাক করতে না পারে, কারণ নিজস্ব কিছু ডকুমেন্ট থাকে, অফিসের ডকুমেন্ট, পার্সোনাল কিছু ডকুমেন্ট, এগুলো হ্যাকার হ্যাক করতে পারবে না, তো আপনাকে আমি তাকে হায়ার করবো যে ভাই আপনি একটু আমাকে সিকিউরিটি দেবেন, বুঝতে পারছেন। এটা কিন্তু পৃথিবীতে একটা সময় লাস্ট করবে, যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে এই বিষয়ে আপনি নলেজ দিতে পারেন, আর দিতে পারলে আপনার চাকরিটা আপনি ওই কারো অফিসে বসে চাকরি করবেন, ঘরে বসে আপনার ফোন দেবো ভাই আপনাকে সিকিউরিটি দিয়ে, আপনি কম্পিউটারের মধ্যে বসে পড়ে সেই কম্পিউটারে সিকিউরিটি কোডিং করবেন আর সাইবার সিকিউরিটি করবেন। যাই হোক অনেক কথা বললাম, যদি ইন্টারেস্ট থাকে কোডিং করবেন, আমার ইচ্ছা আছে আমি করবো। এখন আমাদের ইমন স্যারও পারবো আমার সাথে বলছি, স্যার আমি আমার স্যার ইচ্ছা আছে ডাটা সেন্টার অবশ্যই করবেন, 100% থাকেন। চলে শিক্ষা একদিন একদিন কাজে দেবে। আমার গ্রাজুয়েশন মনে করেন প্রথমে ছিল টেক্সটাইল, তারপর ইলেকট্রনিক্স হয়েছে, এখন টেক্সটাইল সেক্টরে আমি চাকরি করে আসছি। আপনার কি মনে হয় যে এই বিষয়ে আমি জ্ঞান কাজে লাগবে না? 100% লাগবে, জীবনে কোনো না কোনো কাজে অবশ্যই একটা লাগবে, বুঝতে পারছেন। ইলেকট্রনিক্স করতে কাজে লাগে, টেক্সটাইলে কোনো না কোনো কাজে লাগবে। আপনার জীবনে আপনি যে কোনো জিনিস জানেন না কেন আপনার একটা কাজ, বুঝতে পারছেন। আমার এই ডাক্তারিতে ইন্টারেস্ট ছিল, আমি তখন ডাক্তারি ইউটিউবে দেখতাম, এর কথা শুনতাম, ওর কথা শুনতাম, আমার ভাইও ডাক্তার তার কথা শুনতাম, আমার বন্ধু তার কথা শুনতাম। এই শুনতে 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 আমার বেসিক অনেক কিছুই কিন্তু আমি জানি, অনেক মেডিসিন কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, কী দিয়ে দিতে হবে, সব অনেক কিছু আমি সাজেস্ট করি। আমি কোনো মানুষকে সাজেস্ট করি না, আমার পরিবারেও কারোর প্রবলেম হলে আমি কার কাছে যাবো বলেন? হঠাৎ কারো ধরেন আমার পায়ে একজন স্ট্রোক করলো, তারা কি করতে হবে? হার্ট অ্যাটাক করছে বা হার্ট অ্যাটাক করছে, প্রেশার বা বিপি কত, পালস অক্সিমিটার, হার্টের পালস কত, কিন্তু আমি সব মাপতে পারি। এখন আমার মেশিনও আছে আমার বাড়ি সব। এখন ধরেন আমার বাড়ি কারো হঠাৎ করে ঘাটটার ব্যথা বলছে যে আমার মাথা লাগছে না, গলা টলা শুকায় যাচ্ছে, কিছু সিমটম বলে, আর আপনি সাধারণ পাবলিক হলে বুঝতে পারবেন যে সে ব্রেন স্ট্রোক করছে, কিন্তু 3-4টা সিমটম দেখলেই বোঝা যায় যে ব্রেন স্ট্রোক করছে। এবং হার্ট অ্যাটাকের সময় থাকে 30 মিনিট, 30 মিনিট 25 থেকে 30 এর ভিতরে না হলে মানুষ মারা যাবে,
আর ব্রেন স্ট্রোক তো সাথে সাথে যে কোনো সময় শেষ। বুঝতে পারছেন তো? এই যে জ্ঞান, আপনি জ্ঞান যেভাবেও নেবেন, এই জ্ঞান কোনো না কোনো দেখেন আপনার কাজে লাগবে, লাগবেই 100%। এখন এই যে কোনো সমস্যা হলে অনেকে আমার বলে ভাই এটা কি করবে, তুমি কোন ডাক্তার দেখাবো? এটা ডাক্তার দেখাতে গেলেও তো আপনার লাগবে যে ডাক্তার কি ডিগ্রি দেখা লাগবে। এটা ডাক্তার মনে করেন লেয়ার এফসিপিএস আরসিপিএস কাবি কাবি কত ডিগ্রি, আর আপনি কোন ডিগ্রিতে নেন, কোন ডিগ্রিতে কি হয় এটা তো আপনার জানতে হবে। এই জন্য আপনি যে কোনো সেক্টরে আপনি কাজ, যদি এই সেক্টরে আছেন আপনি ল্যাপটপ, আপনি ফোন, আপনি সব কিছু ঘাটেন, শুধু নেটে সব আছে, আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা আমাদের বিপিএস ক্লিয়ার। এরপরে আসেন আমাদের প্রাইমারি সেকেন্ডারি, এটা আপনারা সবাই মোটামুটি বুঝবেন। তাহলে আমি এখন প্রোটোকলে চলে যাই। প্রোটোকলটা একটু বলবো স্যার। ওই দিন একটা আমার এক ছাত্রের মোবাইল অফ ছিল। আচ্ছা, ওরা ওটার পাওয়ার সুইচটা আমি শর্ট সার্কিট ছিল, এটা অন করছি। আচ্ছা, ওরা চার্জিং পোর্টটা রিপেয়ার করে ঠিক করছি, এখন এটা অন হয়েছে। কিন্তু স্যার এটা আমাদের ইউটিউব আসে। ইউটিউব আসে না? ইউটিউব আসে না, তাহলে ফোনটা আনছেন আপনি? স্যার আনি না, তাহলে আনলে আমি রেখে এটা সেটিং এ আপনাদের জরিমানা। সুমন মালিক আমি স্যার জানি না, শাওন তুমি দেখে নিও, আমি জানি না কিছু। এখন ঘটনা হচ্ছে ফোনটা যদি আপনি আনতেন তাহলে আমি একটু দেখতে হবে, এটা সেটিং চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। যদি না তাহলে ফ্ল্যাশ দিতে হবে, ফ্ল্যাশ দিতে হবে, সেটিংটাকে চেক করতে হবে ভালো। কোনো সিপিইউ এফএসটি ডাটা মেরে বলেন একটা কথা মনে রাখেন, ফ্ল্যাশ তো এটা হার্ডওয়্যারের সমস্যা না, এটা সফটওয়্যারের সমস্যা। ফ্ল্যাশ কখনো সিস্টেমে কোনো কাজের না, ফ্ল্যাশ অল টাইম হচ্ছে ইমেন্সি বা সফটওয়্যার থাকে ওই যাকে আপনারা রং বলেন, রং। হ্যাঁ, রং। যারা ঈদের পরে আনেন তারপরে দেখি রুবেল ভাই অ্যাপ ক্লিয়ার ডাটা মেরে দেখছিলেন? দেখেন উনি একটা প্রবলেম আছে, আপনার কাস্টমার এটা আমি আনবে ভাই আমার এটা হয় না, সব আজগবি আজগবি কথাবার্তা, কিন্তু প্রবলেম ছোট। ওনার কি আমি সেটিং দেখবো, যেহেতু ওনার ইউটিউব, আমি ইউটিউবে দেখবো, ক্লিয়ার ক্যাশ করবো, সব কিছু করবো, দেখবো সঙ্গে আছে কিনা, এরপরও না আসলে ডাইরেক্ট ফ্ল্যাশ দিবো, শেষ। ফ্ল্যাশ যদি না হয়, দেখেন ফ্ল্যাশ দিতে গিয়ে দেখেন ফ্ল্যাশ নিচ্ছে না, কথা বুঝেন, ফ্ল্যাশ দিতে যাচ্ছে ফ্ল্যাশ হচ্ছে না, তখন আমি কি করবো, আমি ইউএনসি খুলে ইউএনসি হেলথ চেক করবো, নিজের যেটা মেশিন যে দেখবো যে আমার হেলথ ঠিক নেই, তাহলে চেঞ্জ করতে হবে, বা হেলথ বুস্ট করতে হবে, বুস্ট না হলে চেঞ্জ করবো, করে আবার ফ্ল্যাশ দেবো, যে দেখবো ঠিক আছে, না হলে অন্য দিকে যাবো। বুঝতে অনেক পারছেন? সময় তো স্যার চার্জিং পোর্ট লাগানো ঠিক না হওয়ার কারণে তো ইয়ার ফাইল ঢোকান ফাইল, হ্যাঁ হতে পারে, তখন আমি কি করবো, আমি মেশিনে চেক করবো, সমস্যা আসলে সমাধান আছে, আপনি যে কোনো সমস্যা আনেন সমাধান আছে, ব্যাপার না। হ্যাঁ, যাই হোক আমরা তাহলে এটা বেরোয় যায়, এখন আমরা প্রোটোকলে চলে যাই। আচ্ছা, আপনাদের প্রোটোকলে কি ক্লাস করানো ছিল? 5টা প্রোটোকল। সর্বপ্রথম যে প্রোটোকলটা ছিল তার নাম ছিল কি? I2C I2C প্রোটোকলের লাইন থাকে অনলি 2। কয়টা থাকে? দুইটা। শুনেন, এটা মাথায় আস্তে আস্তে ঢুকায় নেন। তো এই I2C প্রোটোকল, আপনাদের যে 5টা প্রোটোকল, এই 5টা প্রোটোকল চলতে গেলে এই 5টা প্রোটোকলের ভিতরে একটা মাত্র প্রোটোকল আছে যার পুল-আপ ভোল্টেজের প্রয়োজন হয়। এটা এই প্রোটোকলের নাম কি? I2C। তাই এই পুল-আপ ভোল্টেজ কত থাকবে? 1.8। এখানে আপনার এই দুটো লাইনে রেজিস্টার ব্যবহার করেন, রেজিস্টার মান কত থাকে? 2.2 তে। এই 5টা প্রোটোকলের ভিতরে এই একটা মাত্রই প্রোটোকল যার পুল-আপ ভোল্টেজের প্রয়োজন, আর কোনো প্রোটোকলে পুল-আপ ভোল্টেজের প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? তাহলে আপনার যে I2C প্রোটোকল এর ফুল মিনিং কি? I2C ফুল মিনিং কি? ইন্টারনেট সার্কিট। এখন ঘটনা হলো শুনেন, আপনার প্রোটোকলে ভয় পাবেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কাজ। বুঝতে পারছেন? যারা মাথায় নিতে পারছেন খুবই ভালো, এবং আপনি শিওর থাকেন আপনি যখন কাজ করবেন তখন আপনার বাস্তব জীবনে এটা আসলে অনেক কাজ হবে। দেখেন আপনার ফোন টোন সব ঠিক আছে, আপনার ব্যাটারি মানে অল ওভার সেকশন সব ঠিক আছে, কিন্তু আপনার ফোন অন হচ্ছে না, তখন লাস্ট স্টেপ হিসাবে আমরা তখন প্রোটোকল লাইন দেখি যে দেখি কোনো সিগন্যাল মিসিং আছে কিনা বা কোনো প্রোটোকল কোনো প্রবলেম আছে কিনা, তখন আমরা এই কাজটা করি। তো এখন আপনার কাছে যদি এটা অতিরিক্ত পেন মনে হয় যে না স্যার এটা কোনোভাবেই মাথায় নিয়ে যাচ্ছে না, তাহলে একটা কথা বলে দিচ্ছি, এখন পেন নেওয়ার দরকার নেই, তবে খাতায় লিখে নিয়ে যান, এখান থেকে খাতায় লিখে নিয়ে যান বা যেভাবে হোক আপনি এটা সংগ্রহ করে রাখেন, এটা জীবনের কোনো না কোনো দিন কোনো না কোনো পর্যায়ে আপনার এটা কাজে দেবে।
কারণ কি যখন আপনি বাস্তব সেক্টরে ঢুকে যাবেন 5 বছর কাজ করবেন তখন এইগুলো চাহিদা আপনার ডিমান্ড হবে, তখন আপনি চিন্তা করবেন হয় এটা তোমার জানার দরকার ছিল। তখন কি হবে, তখন যদি ওই খাতাটা বের করেন আপনার দেখবেন সব মনে পড়ে যাবে। এটা হয় যারা এখানে বা কারিগরিতে পড়াশোনা করছেন বা পলিটেকনিকে পড়াশোনা করছেন, এরা দেখেন এরা স্কুল কলেজে বা আপনার আমি যে ইঞ্জিনিয়ারিং করছি, আমি যে যা করছি ফ্যাক্টরিতে দেখে সম্পূর্ণ তার উল্টো। মনে করেন বাস্তবের সাথে ওদের কোনো মিল নাই, কিন্তু থিওরি কিন্তু মিল আছে, বুঝতে পারছেন? এখন ঘটনা হলো এগুলো কি আমরা যখন বইগুলো দেখি তখন আমাদের মনে পড়ে যাওয়া ছাত্র এইভাবে লেকচার দিচ্ছে, তখন আপনারও মনে পড়ে। এই জন্য এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস, এই প্রোটোকল, বুঝতে পারছেন? তো আই2সি লাইন হচ্ছে দুটো, একটা হচ্ছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, কথা বুঝতে পারছেন? এই একটা হচ্ছে প্রোটোকল যার ক্লক ভোল্টেজের প্রয়োজন হয় এবং এটা লাইনে দুটো রেজিস্টার দেয়া আছে, বুঝতে পারছেন? যে ক্লক ভোল্টেজের লাইন, এই লাইনে দুটো রেজিস্টার থাকে যার মান থাকে 2.2k, বুঝতে পারছেন? এটা এরপরে হচ্ছে আপনার প্রোটোকলের নাম কি? এসপিআর প্রোটোকল। এসপিআর ফুল মিনিং কি? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। কি সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এখন এই প্রোটোকলের লাইন কয়টা? 4টা। কয়টা লাইন? 4টা। একটাকে বলে সিএস, চিপ সিলেক্ট, তারপর বলে মোসি, মিসো, ক্লক। 4টা লাইন। এখন ঘটনা হলো এই মোসি মিসো ঘটনা কিনা বুঝেন? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে এই যে মোসি কিভাবে হলো, মিসো কিভাবে হলো, এটা ক্লিয়ার বিষয়টা? এই মোসি মিসো ক্লিয়ার থাকলে এই লাইন হচ্ছে 4টা। এখন আমরা বলি আই2সি সাইডটা ওই আই2সি সেটা এক্সপ্লেইন করেছিলেন স্যার, মোসি আর মানে শর্টে আর কি স্যার? হ্যাঁ, মোসি আর মিসোটা আর কি স্যার? বুঝাও না? জি স্যার, একটু এক্সপ্লেইন করেছিলেন। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের সিপিইউ, কি বুঝতে পারছেন? এটা মনে করেন টিএসপি মানে টাচ প্যানেল, বুঝতে পারছেন? জি স্যার। এটা মনে করেন ক্যামেরা, হ্যাঁ টিএসপি এর টাচ প্যানেল, আমরা টাচ করি না, টাচ প্যানেল না না টাচের আইসি আলাদা, আমি টাচ প্যানেল টাচের আইসি তো অবশ্যই মানে বিষয়টা বুঝেন না আপনারা। এই যে মনে করেন কি বলবো, আমার এই যে ফোনটা এর উপরে এই যে টাচের প্যানেল আছে না, এটা তো উপরে গ্লাস, নিচে যে টাচের প্যানেল আছে না, এই টাচ প্যানেল কথা বলছি। আর টাচের তো নিচে আছে, বলে থাকে, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে টাচ প্যানেল থেকে এইখানে একটা সিগন্যাল আসবে, এখানে একটা সিগন্যাল যাবে। এখন আমরা সিপিইউ কে কি মনে করি? মাস্টার, মানে সব কার্যক্রম ও কন্ট্রোল করে। এই বিষয়টা কিন্তু মজার আছে, খালি আমি নিয়ম দিলাম। আর এই বাকি যাগুলো থাকবে যে কোনো সব আছে সিলেবাস গেল। এখন মনে করেন আপনার এখন একটা সুন্দর জায়গা গেছেন, আপনার ছবি তুলতে ইচ্ছা হচ্ছে, এখন আপনি টাচ প্যানেলে এই যে ক্যামেরার যে একটা সফটওয়্যার আছে কমান্ড দিলাম, যে আমার ক্যামেরা চাই। এখন সিগন্যালটা কিন্তু ডাইরেক্টলি ক্যামেরায় যায়, সিগন্যালটা কি হবে? এইখান থেকে বের হবে, বুঝতে পারছেন? এইখান থেকে বের কার কাছে আসবে? সিপিইউ। এইখান থেকে বের সিপিইউ কাছে আসবে। তাহলে সিগন্যাল সিলেক্ট থেকে বের হচ্ছে, তার মানে কি আউট হচ্ছে, তাহলে এই পাঁচটা কি হবে? এস ও, বুঝতে পারছেন? এবার এই যে সিপিইউ এটা কি? মাস্টার, মাস্টারে কি হচ্ছে? ঢুকতেছে, মানে কি ইন হচ্ছে, তাহলে এখানে এম আই, তাহলে আমার এই সিগন্যালটার নাম কি হলো? মিসো, মিসো। ঘটনা বুঝতে পারছেন? এইবার দেখেন মাস্টার এবার কি করবে? এ সিগন্যাল পেয়ে গেছে সিপিইউ যে আমাকে ক্যামেরা ওপেন করতে বলছে, তখন এ সিপিইউ থেকে একটা সিগন্যাল কি ক্যামেরায় দিয়ে দেবে, বুঝতে পারছেন? তাহলে মাস্টার থেকে সিগন্যালটা কি হচ্ছে? আউট হচ্ছে, তাহলে এটা এমও। আর সিলেটে কি হচ্ছে? ঢুকতেছে, তাহলে ইন, তাহলে সিগন্যালটা কি হলো? মোসি। বিষয়টা বুঝতে পারছেন? আর ক্লকটা কি হচ্ছে? চিপ সিলেক্ট, দুটো বাকি থাকলো। ধরেন আমি উনাকে সিলেক্ট করছি, এই ওঠো, উনাকে সিলেক্ট করছি, চিপ সিলেক্ট, ওঠো ক্লক, বুঝতে পারছেন? অর্ডার করতেছে বা উনারে ইন্ডিকেট করতেছে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রোটোকল লাইন, মিসো আর মোসি, বুঝতে পারছেন? সিলেক্ট দিলে কোনো পরে লাইনটা জানা দরকার। এখন আপনাদের প্রত্যেকটা যারা এসপিআই প্রোটোকল সাপোর্টেড সার্কিট বোর্ড
তাদের কিন্তু ফোনটা দেখবেন একটু ফাস্ট থাকে। হয়তো অনেকে জানে না এটাই রাইট। কারণ কি এর প্রোটোকল লাইন 4টা আর ওর কয়টা? 2টো। আর 2টোই কাজ হবে না, 4টাই বেশি কাজ হবে। 4টায় কাজ হবে। বুঝতে পারছেন? ওই যে যেমন গত ক্লাসে বললাম কস্ট কাস্টম কিন্তু এখানেই করা হয়। এই হচ্ছে আপনার মোশন ইস্যুর কেস। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এরপরে আসেন পরের প্রোটোকলের নাম কি ছিল? এসপিআর পরেরটা কি ছিল? মিপি ভুলে গেছেন, কালকেই পড়াইছি। মিপি প্রোটোকল। মিপি প্রোটোকল হচ্ছে আপনার গ্রাফিক্স ডিসপ্লেতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? গ্রাফিক্স ডিসপ্লেতে আপনার এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। এবং আপনাদের গতকালকে কোন নিউ থেকে মনে হয় দেখাইছিলাম যে কোথা থেকে কিভাবে যাচ্ছে। এখন মিপির লাইন থাকে কয়টা? 10টা লাইন থাকে। আপনি এই মিপি লাইনটা চিনবেন কিভাবে? আপনাদের কিছু সিম্পটম বলে দিয়েছিলাম যে জোড়ায় জোড়ায় কি থাকবে? পজিটিভ নেগেটিভ থাকবে, লাইন থাকবে জোড়া জোড়া লাইন থাকবে স্যার। হ্যাঁ, দুই জোড়া মানে এক জোড়ার পরে নেগেটিভ থাকবে। অর্থাৎ আপনার দুটো লাইন প্রতি এক জোড়ার পর পর এক একটা নেগেটিভ থাকবে। এটা দেখে আপনি প্রাথমিকভাবে বুঝতে পারেন এটা হচ্ছে আমার গ্রাফিক্সের প্রোটোকল। এবং আরেকটা জিনিস দেখবেন, জোড়া কাপলিং কয়েল বা কাপলার অথবা রেজিস্টার অথবা কিছু নাও থাকতে পারে। থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। এখন ধরেন আপনার কাপলিং কয়েল অথবা কাপলার বা রেজিস্টার থাকতে পারে। এখন এরপর আপনাদের দেখাইছিলাম যে লাইনটা কিভাবে সিপুতে যাচ্ছে। ঘটনা বুঝতে পারছেন? এখন ঘটনা হলো যে আপনি কখন সিপু ধরবেন এটাও বলে দিয়েছিলাম। যে ধরেন আপনার কোনো কম্পোনেন্ট নাই, তখন আপনি সিপু ধরতে পারেন, কিন্তু কম্পোনেন্ট থাকলে আগে কম্পোনেন্ট মাপবেন। এবং আপনাদের এই যে প্রত্যেকটা মিপি লাইনগুলো আছে 10টা, এই 10টা লাইনের সেম জিআর থাকে। এবং জিআর এর মান বলা হয়েছিল 300 থেকে 800 থেকে 800। বুঝতে পারছেন? এটাই ছিল মিপি লাইন। এবং আমি মিপি লাইনের প্রবলেম পাইছি। মিপি লাইনের প্রবলেমের কারণে ফোন ডিসপ্লে অন হচ্ছিল না, গ্রাফিক্স হচ্ছিল না, আমি পাইছি। বুঝতে পারছেন? এটা মনে হয় হৃদয় স্যারের কাছে দেখছিলাম, একটা সিস্টেম সেট আনছিলেন, তার থেকে এই প্রবলেমটা ছিল। তখন ওই সময় হচ্ছে দেখছিলাম যে প্রোটোকল আসলে কাজ করে। ওই সেট মার্কেটে পারে নাই, এ অনেক জায়গায় ঘুরে ঘুরে মার্কেটে খুঁজে দিলে কোথাও পারে নাই। পরে স্যারের কাছে আসছে, আসলে স্যার সব চেক দিয়ে সব ওকে, লাস্টে দেখে মিপি লাইন একটা জিআর আছে। তখন দেখে যে লাইন মিসিং, কম্পোনেন্ট গেছে। তখন ওইখানে কম্পোনেন্ট পাইছিল, তখন জাম্পার করে দিয়েছে, লাইন ক্লিয়ার। বুঝতে পারছেন? এরকম আপনি পাবেন, আপনি প্রবলেম পাবেন। অর্থাৎ নিজেকে এরকম ভাবে তৈরি করবেন যে আপনার কাছে ফোন আসার পর ওটা যদি আপনি ফেরত দেন, মার্কেটে কেউ সাথে যাবে। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। যদি কখনো পারেন পাবেন না, আর কোনো গ্যাটা ফোন ধরার দরকার নেই, এটা নিজের ক্যারিয়ার নষ্ট। আমার একটা স্যার Pixel 7 Pro, ওটা স্যার মাদারবোর্ড পুরো ডেট বানায় আছে। এখানে যে আইসি বসাবে, আইসি টার্মিনালের মধ্যে কাইটা কোটা নষ্ট হতে পারে, সমস্যা হতে পারে। তারপর এটা আমাদের কি মিপি লাইন চলে যাবে। মিপি লাইন কয়টা থাকবে? 10টা থাকবে। এবং মিপিতে আপনার কি থাকতে পারে? কাপলিং কয়েল বা কাপলার থাকতে পারে, বা রেজিস্টার থাকতে পারে, বা নাও পারে। এটা আপনার সেটের মডেল অনুযায়ী হতে পারে। বুঝতে পারছেন? এবং আপনাদের এই প্রোটোকলটা কোথায় ব্যবহার হতে পারে? ডিসপ্লে গ্রাফিক্সে এই প্রোটোকলটা ব্যবহার হতে পারে। বিষয়টা ক্লিয়ার? এবং জিআর কত থাকবে? 300 থেকে 800। বিষয়টা ক্লিয়ার? এটাই ছিল মিপির সংক্রান্ত বিষয়। এরপরে আরেকটা, আচ্ছা মিপির ফুল মিনিংটা কি লিখছিলেন? মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। বুঝতে পারছেন? এরপরের প্রোটোকলের নাম ছিল RFFE, রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড। এই প্রোটোকলটা সাধারণত আমরা নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করে থাকি? নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করে থাকি। এর লাইন থাকে কয়টা? দুটি। প্রথমটা কি বলে? RFFE ডাটা, RFFE। এবং এই প্রোটোকল লাইনে প্রবলেম হলে কি কি প্রবলেম হতে পারে আপনাদের মনে লিখে দিছিল না? জি স্যার। প্রথম প্রবলেম হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অফ হয়ে যেতে পারে। কারণ রেডিও ফ্রিকোয়েন্সি যদি অফ হয়ে যায় তাহলে আপনার কোনো ফোনে নেটওয়ার্ক থাকবে না স্যার, নো সার্ভিস দেখাবে। আপনার থাকলে কি লেখা আছে? নো সার্ভিস। বুঝতে পারছেন? এবং আরেকটা হ্যাঁ, এরোপ্লেন মোড হিডেন হয়ে যাবে। হিডেন মানে বুঝলেন, লোগোটা থাকবে, কাজ করবে। একে বলে হিডেন মোড। ফোকাস করবে না, হ্যাঁ, কোনো কাজ করবে না। বুঝতে পারছেন? মানে কি হবে না। এখন ঘটনা হচ্ছে যে আপনারা নো সার্ভিস আরো অনেক ক্ষেত্রেই ফোনে পাবেন। আপনারা নেটওয়ার্ক সেকশনে যখন যাবেন,
তখন আপনাদের অনেক কিছু সিম্পটমে নেটওয়ার্ক সার্ভিস নো সার্ভিস দেখা যায়। তখন আবার ভুলাই ফেলেন না যে স্যার তখন বলে নো সার্ভিস এমনও কেউ নো সার্ভিস ঘটনা একই ঘটনা, কিন্তু আরেকটা ভিন্ন ঘটনা আছে। সে ঘটনা হলো সব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই যে এয়ারপ্লেন মোড হিডেন এইটা ছাড়া কোনোভাবে অন্যরাই হবে না। আপনার নো সার্ভিস যদিও আসতে পারে, কিন্তু ওটা কখনো প্রবলেমে আসবে না। হ্যাঁ, কথা না। তাহলে আপনি কি করে আইডেন্টিফাই করবেন? দেখলেন আপনার নো সার্ভিস, সমস্যা নাই, আপনি এয়ারপ্লেন মোডে গেলেন, বুঝে দেখলেন কি সমস্যা বলেন, তাহলে শেয়ার করেন। নিজে বাড়ি যাবেন, কথা বলার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আপনার এয়ারপ্লেন মোড হিডেন থাকে। এটা ছিল আপনার আরএস প্রোটোকল। লাস্টে কি ছিল? I2S। I2S এর প্রোটোকলের লাইন কয়টা? 4টা। প্রথমটা কি হবে? ডাটা 0 ডাটা 1, তারপরে WS, তারপরে 4টা। WS কে কি বলছিলাম? ক্লক সিলেক্ট। আর যেটা ক্লক আর উপরে দুটো ডাটা। এটা হচ্ছে 4টা। এটাও মনে করেন ওই I2C মতোই, কিন্তু এটা হলো অডিও সেকশনে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এটাই ছিল হচ্ছে আপনাদের আচ্ছা, একটা কথা বলতে এটা কি আসলে একটা জটিল কথা। প্রোটোকলে যারা জটিল বিষয় আজকে বিষয়টা দেখেন একটু পড়লেই মাথায় ঢুকে যাবে। এই আমি আপনাদের এত কথা কম্পোজ করতেছি, আমি কিন্তু ওর বাসায় পড়ি না। আমি ওই যখন পড়ছি আর যে ক্লাস আপনাদের যা পড়াইছি, আর এখন আমি আপনাদের লেকচার দিতে গেলে নিজে আগে প্রিপেয়ার হয়ে আছি, কারণ এটা দরকার। আমি এটা দেখছি আমার স্যারের কাছে, স্যার যখন ক্লাস নিতে আসতো তখন আমি পড়ে আসতাম, অনেক কিছু পড়ে টুড়ে এসে, কারণ আমি যদি ভালো না জানি আপনাকে শেখাবো, আমার জ্ঞান যদি আপনার লেভেলের হয় তাহলে তো আমি তো আপনাকে 100 দিতে পারবো, তাহলে আপনাকে কি হয়ে যাবে? অর্ধেক জ্ঞান দেওয়া হবে। কারণ আপনার থেকে আমি বেশি জানলেই না আপনাকে শিখাতে পারবো। আর এখানে সব স্টুডেন্ট তো সমান না, বিভিন্ন সোর্স থেকে পড়তে হয়, কারণ একটা একভাবে না বুঝলে আরেকজনকে আরেকভাবে বোঝাতে হয়। এই জন্য হয়তো এখন নিজেকে তৈরি করার জন্য আমি নিজে রিসার্চ করে করে পড়াশোনা করতেছি। একটা সময় কিন্তু আমার আর পড়া লাগবে না, বাচ্চাকে নাম পড়া লাগে লাগে না, একটা সময় আমারও আর পড়া লাগবে না। তখন যে কোনো জিনিস মাথায় একদম সেটি যে এখন থেকে সেট শুরু করছে, এখন এখন অনেক ক্লাস আমার পড়া লাগে না, বেসিকের কোনো ক্লাস পড়া লাগে না। আবার আমাদের এই অ্যাডভান্সের যে ক্লাসগুলো আছে এগুলো মোটামুটি অনেক ক্লাসে আমার পড়া লাগে। এখন বাকি যে একটা ক্লাস আছে আমার সফটওয়্যারের, যে আইফোনের সফটওয়্যার, এটা আমি অনলাইনে করি। এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তখন আমার আর কিছু পড়া লাগে, তখন আমি আপনাদের মনে করেন যে যাবো আর কোনো ঘুমাবো আর বুঝেছি। এখন বলেন আর কোন জায়গা প্রবলেম থাকতে পারে? দেখেন এই স্পট, এই প্রোটোকল, এইগুলো কিন্তু অনেক কারণ। এই যে বিটিএস এর কথা বললেন না, ডিরেকশন কারণে অনেক কারণ। শর্টটা কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, শর্টে প্রবলেম আছে কার কাছে? সবারই আছে। আচ্ছা, আপনারা বলেন না কেন? আমি কি আপনাদের সাথে মেলা রুট ব্যবহার করি? না স্যার, না স্যার। স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলছে যে ওই দিন তো দেখান নাই, ঈদের পর আইসা আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনাদের যে মাঝে মাঝে বকা দিয়ে রাগ করি কথা বলেন, আপনারা কি মন খারাপ করেন? স্যার এটা তো আমাদের ভালোর জন্য দেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? স্যার বাড়ি যান নাই? আজকে তো সবাই চলে যাবেন না? জি স্যার। সবাইকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। সুন্দরভাবে ঈদ কাটান। স্যার আপনাকে হাম্বা মোবারক স্যার। আবার ঠিকঠাক চলে আসবেন, ঠিক আছে? ঈদের আসবেন, ঠিকঠাক চলে আসবেন। দেখেন আমার 2-3 দিন পর আসলে ক্লাস কিন্তু মিস হয়ে যাবে। ছুটি মোটামুটি লম্বাই আছে, আপনার সবাই যেন চলে আসে। আর শুক্রবার এসে আপনার বৃহস্পতিবার ক্লাস করে শুক্রবার আপনার রেস্ট নিতে পারবেন। কত তারিখ? 7 তারিখ ঈদ না স্যার? 7 তারিখ কি? জি স্যার, শনিবারে। 12 তারিখ বলতেছি, 12 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ না? জি স্যার। 12 তারিখ খুলবে? জি স্যার। 12 তারিখ কি? 12 তারিখ সবাই যেন চলে আসে। বৃহস্পতিবার দেখতেছেন আমরা অর্ধেক আসছেন, অর্ধেক আসে নাই, কিন্তু ক্লাস চলে গেলে পরে আবার স্যার শনিবারে ক্লাসটা ফলাইতেন স্যার, শনিবারে দিতেন স্যার ক্লাস স্যার, একটা দিনের জন্য স্যার, আবার শুক্রবারে স্যার। এখন কোম্পানি থেকে বন্ধ দিয়েছে, কিছু কারণে নাই, আমাদের সেম হিসাব, আমরা তো শনিবারে বন্ধ পেলে আরো পাবেন। বাকি স্যার একটা অ্যানাউন্সমেন্ট করছে যে যদি এরকম হয় ঠিক আছে, তাহলে 14 তারিখ আসলে কোনো সমস্যা নাই, তবে 2-1 দিন তো অফিস বোঝানোর সময় লাগবে। ভালো কথা দিচ্ছি আপনাদের। সবাই মিলে আসবেন না, তারপর দেখা যাবে ক্লাস করে না, কি করে না। আপনারা রেডি করেন।
আর আপনাদের তো সারাদিন মনে করেন সারা মাসে সময় দেয়, পরিবারের সময় দেয় লাগছে না? জি স্যার। পরিবারের উদ্দেশ্যে নিজ জন্মভূমিতে চলে যাচ্ছে, চট্টগ্রাম চলে যাচ্ছে, চট্টগ্রামের ছেলে চট্টগ্রামে যাচ্ছে, আপনারাও যে যে জেলার ছেলে সেই যে জেলায় চলে যাচ্ছে। স্যার আমি ঢাকাতে আছি স্যার, আমি ঢাকাতে আছি। জেলা নিজের দেশ। জি স্যার, আমি তো পাইছি, আমরা শেয়ার করি। হ্যাঁ, নিজের ব্যাপারে ক্লাসে নিতে আমি তো অনেকবার ইন্ডিয়া গেছি, প্রচুর। আমার বিশাল লাগছে। কথা ঠিক স্যার। মনে রাখেন যে আজকে আমার সেই দিন, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অসম্ভব ব্যাপার, রাইট? আপনি যদি মনে করেন আজকে আমার জীবনের সেই দিন, দেখবেন আপনি কোনো খারাপ কাজ করতেই পারবেন না। আপনাকে ডক্টর বলুন না যে আপনি 1 মাস বাঁচবেন, দেখেন 1 মাস আপনি কোনো খারাপ কাজ করবেন না। কারণ কি? আপনি জানেন 1 মাস পর আপনি মারা যাবেন। কারণ আপনি কিসের সাথে করবেন? টাকা পয়সা কোনো দেবেন কি করবেন? কিসের জন্য করবেন? মানুষ অন্যায় করেই তো এই কারণ, নিজের করবেন। যাই হোক, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার, তাই না? আর মনিকে কষ্ট নিন না, হচ্ছে আপনাদের অনেক কথা বলছি মাঝে মাঝে, এটা আপনাদের জন্য না স্যার, আপনাদের যাদের দায়িত্ব আমার। এখন আপনাদের যদি কোনো ক্ষতি হয়, এটা আমারই খারাপ লাগবে যে আপনাদের আমি ঠিকঠাক মনে দিতে পারি। আমি আমার সর্বোচ্চ জায়গার চেষ্টা করি, রাগ করে হোক, বেশি করে হোক, আপনি যেভাবে হোক, আপনি বুঝে যান একটা একটা সময় আপনি আমাকে ভুল বুঝলেও তবে না, আর আমাদের জন্য আসলেই করেছি। এখন খারাপ ভাবলেও তখন ভালো হবে, আর এখন ভালো ভাবলে তখন খারাপ মনে হবে। কথা ঠিক। বুঝতে পারছেন? যাই হোক, যাতে পরবর্তীতে কখনো আমার নাম নেই, গালি কেউ না দেয় যে আসলে এত ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথা তো, কিন্তু পরে তো আসলে আমাকে কিছুই শেখাই না। কিন্তু এখন আপনি না বুঝলেও পরে বুঝতে পারবেন আমার কথা। এখন হচ্ছে আপনাদের শর্টের ক্লাসটা দেখেন। শর্ট হচ্ছে খুব একটা সিম্পল একটা জিনিস, এবং শর্ট সব থেকে মজা। আস্তে আস্তে আছে। বিষয়টা হচ্ছে কি যে আপনাদের যে শর্টের ক্লাস, এটা হচ্ছে বাচ্চাদের মতো, বাচ্চারাও এটা চিন্তা শিখলে মজা পাবে। তো আপনারা যত টপিক আছে আপনাদের সব থেকে সহজ টপিক হচ্ছে শর্ট। আপনাদের সার্কিট বোর্ডে সাধারণত 2 ধরনের শর্ট হয়, একটা হাফ শর্ট, একটা ফুল শর্ট। এখন দেখেন আমরা আপনাদের 2 ধরনের শর্ট শেখাইছি। একটা শেখাইছি মাল্টিমিটার দিয়ে, যাকে আমরা কোল্ড টেস্ট হিসেবে চিনি, আর একটা শেখাইছি কি ডিসি পালস, হট টেস্ট। হ্যাঁ, হট টেস্ট, রাইট। এখন দেখেন আপনারা বোর্ড আপনার কাছে আসছে, আপনি যেরকম সকালবেলা একটা আনলাম, আমার ব্যাটারি ওকে, ব্যাটারি ওকে, তাহলে আমি কি করতাম জানেন? আমি ঠিকই শর্ট চেক করতাম। এটা হলো সেকেন্ড স্টেপ। এখন দেখেন শর্ট আপনি কখন যখন দেখলেন আপনার বোর্ড শর্ট আছে, বুঝলাম শর্ট আছে, এখন কি শর্ট আছে? হাফ শর্ট আছে না ফুল শর্ট আছে? কি শর্ট আছে? তো আমরা বলছিলাম যে মাল্টিমিটারকে আপনি ফরওয়ার্ড বায়াসে আপনি কানেক্টরে, মানে কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর, পজিটিভ এবং নেগেটিভে যদি ধরেন, ফরওয়ার্ড তো বোঝেন, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, যদি ফরওয়ার্ডে ধরেন তাহলে 1000 প্লাস বা ওয়েল আছে, যদি আসে আপনার বোর্ডটাকে ওকে, এবং রিভার্সে থাকবে কত? 250। এটা হলো ছিল কি আপনার ফোনটা ভালো, আপনার ফোনে কোনো সমস্যা নেই। এখন মানটা 1000 এর নিচে চলে আসছে, সেটা 999 হতে পারে, 990 হতে পারে, তাহলে আপনি বুঝবেন আপনার ফোনটা সমস্যা। এবং রিভার্সের মান কিন্তু ঠিকই থাকে। এখন দেখা গেছে কি আমরা রিভার্সের মানকে তেমন একটা প্রায়োরিটি দিই না, আমরা ফরওয়ার্ডটাকে বেশি প্রায়োরিটি দিই। বুঝতে পারছেন? তো দেখবেন আপনি ফরওয়ার্ডেই মেপেই বলে দিতে পারবেন ঘটনা, এবং রিভার্সেও কিন্তু 250 থেকে 600 টাকা থাকবে। এবং ফুল শটে কি হবে? আপনার 0-0 হয়ে যাবে, ফরওয়ার্ডও 0-0 পাবেন, রিভার্সও 0-0 পাবেন। কিন্তু প্রবলেমটা কি হবে? অনেক জায়গায় দেখবেন কি এই পাশে 125 পাইছি, ও পাশে 125, তাও কিন্তু এটা ফুল শট। অর্থাৎ অপশন কিন্তু দুটো, দুই ফরওয়ার্ডে রিভার্সে দুই পাশে 0-0 পাবো, অথবা আমি ফরওয়ার্ডে রিভার্সে সেম মান পাবো। কি মান পাবো? সেম মান। বুঝতে পারছেন? ফরওয়ার্ডে যাবো রিভার্স, এটা আপনারা ফুল শট হিসেবেই গণ্য করবেন। তবে আমাদের সার্কিট বোর্ডগুলোতে সাধারণত 0-0ই আসে, এরকম সেম ভ্যালু কিন্তু কম আসে, কিন্তু আসে তো, এটা জানতে হবে। এখন ধরেন একটা ফোন আসছে 100, ফরওয়ার্ড 100, রিভার্স 100, আর আপনি বলেন কি হয়? তার তো বলছে 0-0, এটা অন্য ধরনের টেস্ট, এরকম টেস্ট তো দেই। তখন আপনার এটা মাথায় রাখতে হবে যে ফরওয়ার্ড রিভার্সে যদি সেম ভ্যালু আসে, এটা আমরা ফুল শট হিসেবেই করে নেব। বিষয়টা ক্লিয়ার? এরপর আসেন ডিসি পাস। আরেকটা জিনিস বলে রাখি, এটা স্টুডেন্ট কোশ্চেন থেকে হয়তো অনেকে লজ্জাতে এবং ভয়ে বলতে চায় না, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, আমি জানি ঠিক কোশ্চেনগুলো আপনাদের মাথায় ঘুরে, এবং আমার যেগুলো মনে হয় সেগুলো বলেছি। তো বিষয়টা আছে কি, যেরকম গত 3-4 ব্যাচে মনে হয় যেরকম একটা স্টুডেন্ট ছিল, আমি তার অর্থটা দিয়েছি, সে দেয়নি, মানে আমি দিই নাই কিন্তু সেও দেয়নি। হ্যাঁ, মানে আবার লিখছি তো, ওটা আবার হয়ে গেছে।
যেমন আপনি রফটা দেবেন স্যার, আপনি তো দেবেন, আমি দিন বলে আপনি দিবেন না, আপনি বলবেন না স্যার এটা রফটা হবে, অনেকে হয়তো সে লজ্জা হোক ভয় হোক বলে, হয়তো অনেক স্টুডেন্ট এরকম করে, কিন্তু এরকম করবেন না। আপনি না বুঝতে পারলে বলেন স্যার এটা স্যার ঠিক হয়েছে, কি হয়নি, কি মানে স্যার এটা ঠিক আছে, স্যার নিজের স্যার তো ভুল না, স্যার তো ভুল করতে পারে না। জি স্যার। এবং আপনারা ডিসি পাওয়ার সাপ্লাইতে কি করবেন, ডিসি পাওয়ার সাপ্লাইতে পজিটিভে পজিটিভ লাগাবেন, নেগেটিভে নেগেটিভ লাগাবেন। লাগানোর পরে দেখলেন যে আপনার ভোল্টেজ স্টক আছে, কি আছে, ভোল্টেজ স্টক আছে, কোনো অ্যাম্পিয়ার রিডিংও শো করতেছে না, কি করতেছে না, অ্যাম্পিয়ার রিডিং শো করতেছে না, তাহলে আপনি আপাতত দৃষ্টিতে মনে করলেন আমার বোর্ড ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি হলো, আপনি দিলেন কানেক্ট দিলেন, আপনার ভোল্টেজ কত, 4.2, কততে থাকবে, 4.2। এখন 4.2 আছে এবং অ্যাম্পিয়ারে যে ঘরটা, কারণ ঘর কয়টা থাকে আমাদের, দুটো থাকে না, আচ্ছা আমাদের একটা বাম পাশে থাকে অ্যাম্পিয়ার, তাই তো, এখন বাম প্লেন এটা যে পাশে থাকতে পারে, বুঝতে পারছেন? তাহলে ধরেন আমার অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার, এটা ভোল্টেজ, বুঝতে পারছেন? এখন দেখেন ভোল্টেজে আপনার 4.2 আছে, 4.2 আছে এবং অ্যাম্পিয়ারের এই জায়গা আপনার কিছু মান শো করতেছে, সেটা যাই হোক যে কোনো রেডি হবে, তখন এটাকে কি বলবো আমরা, এবং 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশনে দেখলেন কানেক্টের সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ার তো শো করছেই, আবার ভোল্টেজটাও কি ডাউন হচ্ছে। আচ্ছা বলেন এটা কি খুব বেশি একটা কিছু কিছু জায়গায় পাবেন যে মাল্টিমিটারে হাফ শট দেখাচ্ছে, অথবা ডিসি পার্সেন্টে এটা ফুল শট, বা ওইটা ফুল শট এটা হাফ শট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, প্রধানত কোনটাকে দিবেন, ডিসি পার্সেন্ট। এইটা অনেক স্টুডেন্টই বলতে চায় না যে স্যার এরকম হয়, আমি তখন কি করব, তখন আপনি অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাইতেই প্রধান মাল্টিমিটার, বুঝতে পারছেন? মাল্টিমিটার একটু উল্টোপাল্টা ঠিক না, ওটা ওর হিসাবটা আলাদা, এই জন্য ওটা আপনি ভিতরে ঢুকবো না, কারণ ওটা ঢুকলে আমার মাথা হ্যাঁ, তো আপনি এটা মাথায় রাখেন যে আমি অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাইতে যেটা শো করাই আমি সেটা চেক করব। এখন আপনাদের পরীক্ষা নেওয়ার সময় ভাইবা পরীক্ষা ছিলাম, আমার কাছে হয়তো অনেকে ভাইবা দিয়েছে, তাদের কাছে দিয়েছেন, আমার কাছে দিয়েছেন, 25 ব্যাচ তো 25 ব্যাচ ছিলাম। এখন আমি যে প্রবলেমটা দেখছি তাকে বলছি আপনি শর্ট বের করেন, এখন আপনারা অনেক কাছে শর্ট বের করতে গেলে পার ট্রিগারের কথা বলেন, আসলে কি এটা ঠিক বলেন? পার ট্রিগার কি করা যাবে? পার ট্রিগার হচ্ছে আপনার পার চাপ বুটিং এর জন্য করেন, আপনি পার চাপ কখন দেন, বুটিং এর জন্য, অন্য জায়গার জন্য দেন না, বুটিং চেক করেছেন। এখন বুটিং আপনাকে অ্যাডভান্স লেভেলে আমি এখনো শেখাই, আপনাকে বেসিক শেখাই, ফার্স্ট বুট, সেকেন্ড বুট এবং সিঙ্গল বুট বা স্ট্যান্ডবাই বুট, সময় নিয়ে বুঝতে পারছেন? তো এই তিনটা আপনাকে শেখাইছি, তো এই তিনটা হচ্ছে আপনাকে বেসিক ফুটবল, বুঝতে পারছেন? এবং কোন বুটে গেলে দেখেন আমাদের কাছে রিডিং থেকে বলি আপনার ইএমসি দেখবেন, ইএমসি মনে গেছে, ওরা বলে সিটু গেছে, এটা রিডিং থেকে আমরা বলে দিই, এবং আপনি শিওর থাকেন আপনি কোর্স শেষ করে আপনি বলতে পারবেন, এবং ট্রেনিং অ্যাডভান্স করে না, আমরা কেন অ্যাডভান্স করতে হবে, আমরা বলছি অ্যাডভান্স করতে হবে, আপনি বেসিকই করবেন, এবং এটা খুব বেশি দেরি না, আপনারা হয়তো আর সর্বোচ্চ যদি যাই নিজের পরে 10 দিন ক্লাস করার পরে আপনি নিজেই বলতে পারবেন প্রবলেমটা কি, এটা আপনি বলতে পারবেন না, এর জন্য অ্যাডভান্সের খেয়াল করুন। এই আপনাদের কিছু নলেজ যে প্রোটোকল, স্টেট কোড, আইসার রিডিং, এই অ্যাডভান্সের টপিকগুলো আমরা বেসিকে আনছি, কেন হচ্ছে জানেন? এখানে অনেক স্টুডেন্ট আছে অ্যাডভান্সের পড়াটা সামর্থ্য নেই, আমরা এটা জানি, এটা আমরা জানি আগে থেকে এগুলো করানো হতো না, কিন্তু আমরা দেখলাম যে অনেক স্টুডেন্ট এমনও আছে যাদের অ্যাডভান্স করার ক্ষমতা নেই, যা থাকলেও পারে না, তখন আমরা সারারা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এমন কিছু টপিক ঢোকাইতে হবে যারা বেসিক করেও সার্ভাইভ করতে পারে মার্কেটে, তখন আমরা টপিক কেটে এখানে আপনাদের ভাজাই দিয়ে দিই, যেটা আপনারা বুঝতেও পারেন না যে অ্যাডভান্সের ক্লাসে এখানেও কয়েকটা থাকে, যাতে আপনি কাজ করতে পারেন, বুঝতে পারছেন? শোনেন, দিন শেষে টাকা ইনকাম করাও সমস্যা, আপনাদের মানুষ করাও তো আমাদের তাই, আপনি যতদিন বেঁচে থাকবেন এই সেক্টরে যতদিন কাজ করবেন তখন বলে তোমার উস্তাদ ছিলাম, বলে যে আমার স্যার ছিল, আমি ট্রেনিং সেন্টারটা করছি, আমি স্যার, বা আপনার এলাকায় যদি কখনো আপনি আমাকে গালি দিবেন আমার স্যার আসছে, এটাই আমাদের চাওয়া, বা আমি গর্ব করে বলতে পারবো হ্যাঁ ওকে আমি শিখাইছি, আমার স্টুডেন্ট, বুঝতে পারছেন? এটাই স্যারের, এটাই কিন্তু গর্ব। তো আমাদের হ্যাঁ আমরা শিক্ষকতা করি বা কিছু প্রফেশন আছি, কারণ আমাদেরও ফ্যামিলি আছে, আমারও নিজেরও চলতে হয়, আমাদের বিনিময়ে আমরা টিচিং দিই, ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় দায়িত্ব হচ্ছে আপনাদের শেখানো,
এটা কিন্তু আমাদের দায়িত্ব বিষয়ের উপর, আপনাদের ভবিষ্যতের অনেকাংশে আমাদের উপরে নির্ভর। এই জন্য আমরা কিছু কিছু টপিক আপনাদের এখানে আনছি। তো আপনাদের আই চ্যাপ্টারের রিডিং দেখেও আপনি বলে দিতে পারবেন কোন জায়গায় সমস্যা। এই ক্লাসও আপনাদের এই বেসিকে রাখা আছে। এটা সব সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাডভান্স, আমি অ্যাডভান্সে এগুলো করব এবং অ্যাডভান্সে যে একটা ক্লাস এটাই করা, কারণ এর বাইরে না, বুঝতে পারছেন? তো আপনাকে এই ডিসেম্বর সাপ্লাই রিডিং থেকে বোঝানো হবে যে আসলে আপনি কোথায় ধরবেন, কোথায় পাবেন। তবে মনে রাখবেন শর্টের ক্ষেত্রে আপনি কখনোই শুটিং ছেড়ে দেবেন না, বার বাটন অন করবেন না, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। কারণ একটা চিন্তা করেন, আপনি লাগাইছেন তো বার বাটন চাপ দিলে অ্যাম্পিয়ার টানবে না, 100% টানবে। এখন অ্যাম্পিয়ার তো টানতেছে, তখন কি আপনাকে হাফ শট করবেন? কারণ আপনি তো অলরেডি বার বাটনে চাপ দিয়েই রাখছে, আর বার বাটনে চাপ দিতে সারা সময় কারণ তো এমনি আপনার কি অ্যাম্পিয়ার টানবে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার মগরিব ঈদ মুবারক স্যার। লাইট সেকশন চিনার উপায়। জি স্যার। লাইট সেকশন চিনার উপায়। ভাই সামনে তো একজন ওই রিমোটটা নিয়ে একটু সুইং করে দোষের পিছিয়ে রেসিটা সুইং না না, এটা এক জায়গায় করে গরম লাগে। সুইং করে দিলে মানে এর ফুল ফর্মটা একটু ই করেন। স্যার ওইখানে ডিসপ্লে দেখা যায় না তো? দেখা যাবে না? ডিসপ্লে লক আছে। ব্যাটারি সুইং করে দেন। হ্যাঁ পাইছেন, সুইং পাইছেন না? বাইরে দেন আপনার না দেখেন, আজকে আমরা এলসিডি কানেক্টর নিয়ে ক্লাস শুরু হবে। এলসিডি কানেক্টর এদিকে থাকে ধরুন 20টা, এদিকে থাকে 20টা, 40টা বা 25, 50টা, তাই না? জি স্যার। এই 50টা পিন আমাদের কি আজ 3টা ক্লাস পরে আমাদের মাথায় চলে আসবে অটোমেটিক। অত কোনো প্যারা নিয়ে না যে এতগুলো পিন হিসাব কি, খুব মজা বিষয়। অথচ না যেরকম সিপিইউ যে ডাটা শিট আমরা দেখি যে 599টা বল, যখন আপনি অ্যাডভান্স করবেন তখন এটারও কি একটা লজিক আছে, তখন বুঝবেন কি এটারও কি খুব মজার বিষয়। কথা বলেন ভাই? জি স্যার। তো লুক লাইক আমরা এই এলসিডি কানেক্টরে আমরা ক্লাস শুরু হবে। এই একটা এলসিডি কানেক্টরের সেকশন কয়টা? তিনটা। কয়টা সেকশন? তিনটা। একটা কি লাইট সেকশন, গ্রাফিক্স, টাচ। অর্থাৎ তিনটার যদি কাজ যে কোনো একটা নষ্ট হয় আমাকে হাত দিতে হবে কোথায়? কানেক্টরে। কোনো উপায় আছে? না স্যার, কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে আমার এখন টাইম হচ্ছে যে আমি এই এলসিডি কানেক্টরগুলোর মধ্যে কোনটা আমার লাইটের কানেকশন, কোনটা আমার টাচের কানেকশন এবং কোনটা আমার গ্রাফিক্সের কানেকশন, এই কয়টা জিনিস যদি আমি বুঝে ফেলি তাহলে আরো কিছু লাগে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই গতানুগতিক হিসাবে আজকে আমরা কি করব? লাইটের ক্লাস করব। স্যার লাইট। স্যার আগেরটা সাইডটা ছবি দিলে স্যার প্লিজ। ও শুনুন নাই না স্যার, ভাই ভালো করে তুলে না। আপনি তুলেন জি ভাই। স্যার। লাইভ আছে। ভিডিও কি স্যার। লাইভ আছে? হ্যাঁ ভাই। কয়জন আছে অনলাইন? আছে। যাক আলহামদুলিল্লাহ, যে কদিনে আসো। আপনি কি লাইভ করতেছেন? না ভালো লাইভ তাহলে থাকে। এই ফুড ফর্মটা নিয়ে নিতে হবে। লিখে দেন। কন্টেন্ট স্টার্ট ব্যাকলাইট
এখানে কোনো জায়গায় যদি লেখা থাকে সিএবিসি তাহলে কি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল, অথবা এই লাইনটা কি আমাদের সেটের যে ব্যাকলাইট কন্ট্রোল করে, লাইনটা কি কন্ট্রোল করে। যেরকম আমরা কি করি ওই যে ব্রাইটনেস ক্লিয়ার। ইয়েস। আবার তারপর লেখা আছে PWM পালস ওয়াইড মডুলেশন। এই যে মডুলেশন হয় আই মিন বুস্টিং হয়, ঠিক আছে, তাহলে বুঝে নিয়ে যে এই লাইন যদি নষ্ট হয় তাহলে বুস্টিং হওয়া বন্ধ। ক্লিয়ার। তারপরে বলতেছে কি ইএন মানে এটা তো আমরা সবাই জানি, এনেবল সিগন্যাল। তাহলে কি বুঝছেন? পিডব্লিউটা আনসার বলা হবে। এটা ক্লাসের না পড়লে প্র্যাকটিক্যাল না দেখালে এই পালস ওয়াইড মডুলেশনটা, ঠিক আছে, কিভাবে মডুলেশন করে মানে বুস্টিং করে আপনি বুঝতে হবে। এই জন্য খালি শর্ট ফর্মটা এটা আপনারা জেনে রাখেন, যেখানে লেখা থাকবে PWM আপনারা বুঝে নেবেন যে এটা একটা বুস্টিং এর লাইন, ঠিক আছে। এটা একটা কি এসির মডুলেশন তৈরি করে, বুস্টিং যখন করে তখন একটা এসির মডুলেশন তৈরি করে, আর ওই এসিটাকে আবার ডিসি তে কনভার্ট করে আরেকটা কি কম্পোনেন্ট। কথা কি বোঝা গেছে? জি স্যার। তারপর হলো কি ইএন সিগন্যাল, ঠিক আছে। ইএন সিগন্যাল যেরকম এরকম এখন আমার লাইট কি জ্বলা বন্ধ, হ্যাঁ, তাহলে এই দেখেন আমি ইএন সিগন্যাল দিয়েছি চালু। জি স্যার। হ্যাঁ, কথা কি বুঝছেন? আচ্ছা, যখনই ইএন সিগন্যাল আসবে তখনই সিএডিসি কি করবে? পিং করবে। কথা বুঝেন? আর তখনই পালস উইড মডুলেশন কি বুস্টিং করবে, আমরা লাইট দেখতে পাই। কথা বুঝেন? জি স্যার। এখন আপনার ইএন আপনি দিবেন, কি দিবেন? ইএন আপনি দিবেন। ফর एग्जांपल দেখেন, ইএন আপনি দিবেন, এই যে লাইট জ্বলছে, যখনই লাইটটা জ্বলছে তখনই কিন্তু আবার আর কি ক্লিন টাইম শুরু। এই যে মনে গেছে, কথা বুঝেন নাই? যখনই আপনি কি ইএন দিবেন বুস্টিং হয়েছে তখনই কি কোয়ান্টাম ইলেকট্রিক ব্যাকলাইট কন্ট্রোলার কি লাইট জ্বালাইছে, তখনই কিন্তু আবার কি আপনি অ্যাডজাস্ট করছেন কি প্রোগ্রামিং করছেন কি 5 সেকেন্ড। জি স্যার, টাইমার সেট করেছিল। হ্যাঁ, কথা বুঝেন নাই? তাহলে 5 সেকেন্ড পর কি বন্ধ হবে, যাতে একবার দুপ করে হবে না, কি হয় আস্তে 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 ডিম হয়। মানে এই সিএবিসি তে যখন আপনি ইএন দিবেন সিএবিসি তে 1.8 ভোল্টেজ কি হয়? পিং হয়। কত? 1.8। হ্যাঁ, অতএব PWM ও 1.8, AEN ও 1.8, অতএব লাইন তিনটা একই লাইন। জি স্যার। কথা কি বুঝছেন? এক এক জায়গা কি পিঙ্কের জন্য এক এক নাম ইউজ করা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। তাও এই ক্লাস আপনারা আরো ভিতরে গেলে আর একটু ভালো বুঝতে পারবেন। তাই এখন আমরা একটু সেকশনটা চিনি, যে লাইট সেকশন চিনার উপায়। ভাই ছবি তুলেন সামনে থেকে। রেডি? ইয়েস স্যার। আচ্ছা, লাইট আইসি প্রথম 2015 সালে ছিল এটা 6টা, ক্লিয়ার। তারপরে আসলো এটা, তারও কিন্তু 6টা। ট্রান্সফরমেশন আছে। কথা বুঝে গেছে? আরো 6টা, হালকা একটু আপডেট, ঠিক আছে। এবং এর গায়ে দেখতে পাই AN কি 65 53 66 66 হ্যাঁ 56 এরকম লেখা থাকবে। কথা বুঝে গেছে? জি স্যার। তারপরে আসছে কি এই লাইট এসিটা ইনবিল্ট হয়ে যায়, কি হয়ে যায়? তার মধ্যে পাওয়ার আইসি। পাওয়ার আছে। ক্লিয়ার? জি স্যার। এখন পাওয়ার আইসির মধ্যে যে ইমবেডেড আছে এটা বোঝার উপায়, যে আইসির শেষে, ঠিক আছে, যে আইসির শেষে কি এর লেখা থাকবে, ঠিক আছে। যেমন যদি লেখা থাকে এখানে আইসি PM, এখানে
7150 তাহলে এটা হলো কি একটা পাওয়ার আইসি, হ্যাঁ, যার মধ্যে কি কোনো লাইট নাই। যদি লেখা থাকে কি PM 7150F এর মধ্যে লাইট এমবেডেড করা। হ্যাঁ, এখন যদি এটা কি যদি হয়ে যায় কি মিডিয়া থেকে পাওয়ার আইসি, তাহলে শেষে যদি আপনার কি থাকে তাহলে বুঝে নেবেন পাওয়ার আইসি। স্যার শুধু মিডিয়াটেকের ক্ষেত্রে পি, অন্যান্য ক্ষেত্রে হ্যাঁ, কথা কি বুঝছেন? এই একটা। এখন এটাকে আপডেট করতে হলো কি D9 আইসি 9 বল, ঠিক আছে? এর ছিল কয়টা? 6টা। এর বেশি কয়টা? 9টা। ক্লিয়ার? তারপরে করছে কি এটাকে আরো ডিজিটাল করছে, তখন আপডেট করছে কি D6। এর বল কয়টা? 12টা। কথা বুঝেন? বর্তমানে এই D6 আর D8 চলছে। D8 স্যার, এখন এই দুইটা আইসি হলো ডিজিটাল, এই দুইটা আইসি ডিজিটাল। অতএব এটা যেহেতু ডিজিটাল, অতএব একে কন্ট্রোলিং এর জন্য কি আছে I2C প্রোটোকল আছে, মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে, কিন্তু এর মধ্যে নাই, এর মধ্যে নাই, এর মধ্যে নাই। ওগুলো কি অ্যানালগ স্যার? রাইট, কথা বুঝছেন? ওইটা অ্যানালগ বিদায় আমরা পাবো কি EL সিগন্যাল, আর এটা ডিজিটাল বিদায় কি I2C প্রোটোকলের দুটো লাইন এখানে ঢুকে। ক্লিয়ার? অন্য কিছু ব্যাপার না। তারপরে আমরা কিন্তু এই ডিজিটালটাকেও এই অ্যানালগ আইসিটা কনভার্ট করতে পারি। কথা বুঝছেন? এখন কনভার্ট করতে গেলে আপনার লাইট আইসি যে টার্মিনাল গুলো আছে সেই টার্মিনালের ভাষা আপনাকে শিখতে হবে। তাহলে একটা মোটামুটি আমরা বেসিক একটা লাইট আইসির কি ধারণা পাইছি না? না পাই না? এখন লাইট আইসি যে তুমি হোক না কেন, এখন তো চিনছি, তারপরে অনেক অনেক কি ভাষণ আসতে পারে, যে কোনো ভাষণ আসুক না কেন আমার লাইট আইসি আমি অন্ধের মতো চিনতে পারি। ক্লিয়ার? যে আইসির পাশে, আবার শুনেন, যে আইসির পাশে একটা বুস্ট কয়েল, ক্লিয়ার? যে আইসির পাশে একটা বুস্ট কয়েল এবং একটা কি রেকটিফায়ার ডায়োড, আই মিন নরমাল ডায়োড, ঠিক আছে, যা বুস্ট কয়েলের কানেক্টেড সঙ্গে কানেক্টেড, কার ডায়োডের পজিটিভের সঙ্গে। ক্লিয়ার? ডায়োডের পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সঙ্গে থাকবে 50 ভোল্টের একটা ক্যাপাসিটর। কয় ভোল্টের? 50 ভোল্টের। কথা বুঝছেন? এখন এখানে যদি আপনি লাগান 10 ভোল্ট হবে না স্যার, ইম্পসিবল। কারণ লাইট জ্বলতে লাগে হলো কি মিনিমাম 15 প্লাস, হ্যাঁ, আর ট্যাবে লাগে হলো কত 43 ভোল্ট। হ্যাঁ, ট্যাব কথা বুঝা গেছে? তাহলে এই যে টার্মস গুলা 4.2 কিভাবে চলে যায়, 15 কিভাবে চলে যায় 43, এটা কিন্তু আমাদের সবচেয়ে টার্গেট। অতএব লাইট যে জ্বালাতে পারবে সে সব কোনো যে কোনো সার্কিট সে কি করতে পারবে, অন করতে পারবে। কথা বুঝা গেছে না? স্যার, এই প্রজেক্টরে কত ভোল্ট লাগছে? হ্যাঁ, এই প্রজেক্টরে কত ভোল্ট লাগতে পারে? খারাপ হয় না, কয়টা লাইট থাকতে পারে না? এরকমই হবে। লাইটের সংখ্যার উপর নির্ভর করবে আইসির আউটপুট। স্যার এটা তো এলইডি না, এলসিডি, এলসিডি। রাইট। এলসিডি না বললে এলইডি বুঝবেন না। স্যার ডায়োডের নেগেটিভের সাথে ক্যাপাসিটরটা থাকে, রাইট। দাগ কোন দিকে? নেগেটিভ। কথা কি বুঝছেন? তাহলে এই আইসিটা মানে এই সেকশনটা, এই যে এই সেকশনটা যে আইসির পাশে থাকবে সেটা লাগবে।
চিনার উপায় একটা হলো লাইট আইসি, হ্যাঁ, দুই হচ্ছে একটা বুস্ট কয়েল, একটা ডায়োড আর একটা ক্যাপাসিটর, বা 50 ভোল্টের ক্যাপাসিটর, হাই ভোল্ট বা 50 ভোল্টের ক্যাপাসিটর। এই বুঝা গেছে না যায় না? তাহলে এই তিনটা জিনিস যেখানে যাবে সেটা হচ্ছে কি লাইট আইসি। লাইট আছে, এটা যদি মনে করেন এখন এটার পাশে থাকে তাহলে এটা হলো লাইট আইসি। লাইট আছে। কথা কি বুঝছেন? জি স্যার। এখন দেখেন আপনি বলতে পারেন যে স্যার অনেক অনেক সেটে কি বিপিএস কয়েল থাকে, থাকে না? তাহলে একটা দিলাম কয়েল, এটাও কয়েল, এটাও ওটাও কয়েল, ডাবল কয়েল। ঠিক আছে? তারপর আমরা দেখছি যে বিপিএস কয়েলের পরে কি থাকে, একটা ডায়োড থাকে, না থাকে না? থাকে। হ্যাঁ, তারপর দেখছি স্যার কি এর পাশে একটা ক্যাপাসিটর থাকে, হ্যাঁ। তাহলে এই পাওয়ার আইসিগুলোর পাশে দেখি আবার এই লাইটের তিনটাও আছে, এই তিনটাও আছে, এই তিনটাও আছে। তাহলে কেমনে বুঝবো কোনটা লাইটিং আর কোনটা বিপিএস? তা তো অন করলেই অন ছাড়া কেমনে বুঝবা? এখানে বোঝার একটা হলো যে সবসময় ওই ঘোষ কয়েলের পাশে যে ইয়াটা থাকবে, এই ডায়োডটা থাকবে, ডায়োডের পজিটিভের সাথে ঘোষ কয়েলের ইয়া থাকবে, অ্যান্টিভিল থাকে। অ্যান্টিভিল থাকবে, আর মাইনাস নেগেটিভটা থাকবে ক্যাপাসিটরের সাথে। হ্যাঁ, এখানে দেখো যে নেগেটিভটা আছে ক্যাপাসিটরের সঙ্গে, ক্লিয়ার? এই কিন্তু পজিটিভটা নাই। এখানে সূত্র একটাই যে এই লাইনটা কি হইতেছে দেখেন, এটাও কি পজিটিভ, এটাও পজিটিভ, কিন্তু এখানে কি আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। অতএব লাইট সেকশনের ডায়োড দুই মাথায় পজিটিভ গিয়ার থাকবে, কিন্তু অন্য সেকশনের ডায়োড এক মাথায় নেগেটিভ আর এক মাথায় পজিটিভ থাকবে। কারণ এই হচ্ছে জেনার আর হচ্ছে নরমাল। নরমাল। ঠিক আছে? বুঝা গেছে না যায় নাই? স্যার পাওয়ার আইসিতে এও থাকবে, হ্যাঁ। ইনভার্ট থাকে আর মিডিয়াতে কেন না পিপি ডাবল শুধু পি। যদি আইসি মিডিয়াটেক হয় পাওয়ার আইসি তাহলে কি থাকবে পি, যদি শেষে পি থাকে তাহলে বুঝবেন লাইট ওর মধ্যে ইমবেডেড, এবং ইমবেডেড থাকলে কি হলো এই তিনটা জিনিস 100% থাকবে। হ্যাঁ থাকুক, তাহলে এই যে পাওয়ার আইসির পাশে কি থাকবো একদিকে, স্যার আর যদি স্যার ইনভার্টার না থাকে, তাহলে যে আইসির পাশে থাকবো সেটাই স্যার ওই যে বুস্ট কয়েলের সাথে যে ডায়োডটা থাকে, ডায়োডের তো স্যার পজিটিভ প্রান্তটা যুক্ত থাকবে বুস্ট কয়েলের সাথে, Right. তাই না? আর ডায়োডের তো ঋণাত্মক মানে নেগেটিভ প্রান্তের সাথে ক্যাপাসিটর নেগেটিভ প্রান্ত যুক্ত থাকবে, রাইট। এটাই তো এটার ইয়াটা। হ্যাঁ, আর ওইখানে হচ্ছে বিষয়টা এখানে বিষয় হচ্ছে কি ডায়োডের নেগেটিভ হলো কি, ডায়োডের পজিটিভ কোথায় গ্রাউন্ডে, গ্রাউন্ডে। আর এখানে যদি আমরা এখানে গ্রাউন্ড দিই তাহলে কি হবে, এখানে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না? শর্ট। দুইটাই পজিটিভ এর সাথে। হ্যাঁ। স্যার কয়েলের একটা আছে জেনারেটর আর একটা আছে রেক্টিফায়ার। তো আমি তো তাই বলতেছি, আমি তো আগে বললাম ইটস জেনার আর রেক্টিফায়ার। তো কেমনে বুঝবা, যদি থাকে সে দুই মাথায় পজিটিভ তাহলে হলো সে রেক্টিফায়ার, আর যদি এক মাথা নেগেটিভ এক মাথা পজিটিভ ইটস জেনার বা টিপিএস। এটা আমরা একটু আগে আলোচনা করলাম, যেটা ওই বলছে সুন্দরভাবে, খালি একটা ভুল করছে যে এই ধারটা নেগেটিভ প্রান্ত। কথা বুঝা গেছে? অথবা এখানে স্যার ডায়োডের দুই পাশে গিয়ার পাইতেছি, কিন্তু এখানে একটা নেগেটিভ থাকবে, একটা নেগেটিভ গিয়ার পাইবা আর একটা পজিটিভ পাইবা, আর এখানে দুটোটাই পজিটিভ। দুটোটাই পজিটিভ। কথা বুঝো? তাহলে এই যে মনে করো যে বিপিএস পাওয়ার, ঠিক আছে, এই যে কয়েলে দিল, ঠিক আছে, কিসে দিল, কয়েলে। কয়েলে, আবার দিল কিসে, আইসির ইনপুটে, কিসে দিছে, আইসির ইনপুটে। ইনপুটে। তাহলে এইখানে বিপিএস, তাহলে এখানে কয় ভোল্ট পাবা, 4.2 বন্ধ আছে, না স্যার। এখানে 4.2 এই ভোল্টেজটা এখানে কত পাইবা, 4.2 হ্যাঁ না
না স্যার 3.2 2.2 11 আর বুস্ট কি হয়েছে নাকি আমি তো চালু করে দেব বুস্ট করব আমি এখানে কি করছি বিপিএস ব্যাটারি কানেক্ট করছি তাহলে এখানে কত পাবো বিপিএস এ 4.2 তাহলে এখানে কত পাবো 4.2 তাহলে ইনপুট কত দিচ্ছে 4.2 কথা বুঝে গেছে জি স্যার তাহলে এই কয়েল দেয় এখানে কত পাবো 4.2 স্বাভাবিক টিকার করে 4.2 হ্যাঁ টিকার করে নি ইএম সিগন্যাল দি নাই অর্থাৎ আসবে কিভাবে তাহলে এখানে কত পাবো 4.2 ক্লিয়ার জি স্যার অতএব এই ডায়োডের মাথায় কত পাবো 4.2 কিন্তু ডায়োড তো মনে করো কি দুই দিকে ধরলে ডায়োড কি মাপতে পারি আমরা ডায়োড আমরা মাপতে পারি না ডায়োড মাপবো কোন মোডে কোন মোডে ডায়োড মোডে মাপতে পারি না যে বলি হ্যাঁ সেভ ডায়োডের কাজ কি বিদ্যুৎকে একত্রিত করা ও আচ্ছা ঠিক আছে আজকে ডায়োডের আরেকটা কাজ রাখেন পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে রূপান্তর করা বা কনভার্ট করা এসি কে ডিসি তে কনভার্ট করে জি স্যার পালস এই যে হার্টের পালস পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে কনভার্ট করা বা রূপান্তর করা এটা অসিলেটরের মাধ্যমে এসি থেকে ডিসি এসি অল্টারনেটিভ কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে কি বুঝা গেছে হ্যাঁ না স্যার আরেকবার বলেন ডায়োডের পালসকে এসি থেকে ডিসি তে রূপান্তর করা হ্যাঁ পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে রূপান্তর করা এবং কি আমরা আরেকটা জানি কি এখন কি হ্যাঁ ওয়ান ওয়ে তাই কি না হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমি 4 পয়েন্ট পাই তাহলে এখানে পাবো 4.2 ক্লিয়ার এবং ডায়োড আপনার কাটে এরকম 0.07 কি কাটে কাটে কারণ ডায়োডের দুই মাথায় যদি আমরা মিটার ধরি তাহলে ধরবো কিভাবে ডায়োড মোডে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ নেগেটিভ তাহলে আমরা রিডিং পাবো উল্টা ধরলে কোনো রিডিং পাবো না তবে ভালো জি স্যার এ উল্টা যদি চুল পরিমাণ রিডিং পাই তবে গাদ্দার গাদ্দার জি স্যার কথা বুঝে গেছেন না তাহলে যেহেতু একদিকে রিডিং পাবো আর মানে অন দা ওয়ে অন ওয়ে অন দ্য ওয়ে ওয়ান ঠিক আছে তাহলে কি ভাও ধরলে অন ওয়ে রিডিং পাবো উল্টা ধরলে কোনো রিডিং পাবো না পাবো না এবং ধর্ম তো তাই কথা বুঝে তাহলে এদিক থেকে যখন যাবে তখন কি হবে ও তো আমরা এদিক এদিক ধরলে যে কোনো একটা রিডিং পাবো ধরুন কত পেলাম 0.250 হ্যাঁ উল্টা ধরুন ওয়েল আসবে না সই করবে না উল্টা ধরুন কি ওয়েল ক্লিয়ার এই জন্য বলতেছি যদি এখানে আমি 4.2 পাই দিই তাহলে এখানে আমি হয়তো আউটপুট পাবো কত 4.193 প্রাইস সেম তো হ্যাঁ প্রাইস সেম পাইতেছি প্রায় সেম একটু যে কাটে ঠিক আছে ওটা সমস্যা এটা মনে করেন যে বুঝার উপায় খালি এই যে কথা বুঝছেন না এখন কোন জায়গায় যদি ইনপুট আছে কত 4.27 ঠিক আছে 4.2 পাবো তাহলে ওখানে 4.2 পাবে মানে সর্বোচ্চ মানে 7 পয়েন্ট হ্যাঁ এরকম একটু লাস্ট করে কারণ আমরা দুই দিকে ধরলে কি আমরা কি রিডিং 0.00 পাই না না তাহলে এইদিকে যা দিতাম এইদিকে তা পেতাম যেরকম কয়েলে জি স্যার কয়েল ধরলে কি পাই 00 না হ্যাঁ 00 পাই না জি স্যার না পাই না পাই এই কয়েলের দুই মানে ধরলে কি রিডিং পাবো 0 বিপ মারে না জি স্যার না মারে না মারে। মারলে ভালো না বলেন নাই জি স্যার ভালো না হলে ভালো হবে রাইট না বলে চেঞ্জ করব কথা কি বোঝা গেছে তাহলে এখান থেকে এখানে যদি আমরা ধরি তাহলে আমরা কি পাবো 0 00 পাবো
কিন্তু ডায়োডে পাবো না, অর্থাৎ ডায়োড সম্পূর্ণ পারও করবে না, একটু কাটবে। তাহলে এখানে আমরা কত ধরে নিলাম, কত 4.2 ক্লিয়ার। তাহলে এখানে 4.2 কথা কি বুঝা গেছে? এই সিরিজ লাইন যে লাগাতে আসে, যে আইসি পাশে আছে সেটা হলো লাইটিং সেকশন। কথা বুঝছেন না বুঝেন নাই? ক্যাপাসিটর যদি 4.2 যায়, ক্যাপাসিটরটা তো স্যার 50 ভোল্টের না, ধারণ ক্ষমতা তোমার ট্যাঙ্কি হলো কত? 4.2 স্যার তোমার ছাদে পানির ট্যাঙ্কি লাগাইছো 100 কত? 100 গ্যালন অফ ওয়াটার। হ্যাঁ, এখন তুমি মনে করো যে কি পানি ঢুকাইছো কত? 1 লিটার, তাহলে কি 100 গ্যালন হয়ে গেল? না স্যার, হ্যাঁ, কথা বুঝো নাই? তুমি ভোট দিছো কত? 4.2, তাহলে 4.2 রাখবো। আর যখন 30 দিবা তখন 30 কি করবো? ওটা আমার আরো দাও, আমি আরো দিতে পারবো এবং সাপ্লাই দিতে পারবো। যখন স্যার যে কয়লার মাধ্যমে বুস্ট হয়, রাইট, ঠিক আছে। কথা বুঝা গেছে? এখন আরেকটা জিনিস শিখি, এই একটা শিখলাম, আরেকটা জিনিস শিখি। এটা কি ইনপুট ভোল্টেজ কত? 4.2 এর কত? 4.2 একটা আইসি ইনপুট ভোল্টেজ, ভালো করে শুনেন, একটা আইসি ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল দিয়া আবার ওই একই আইসির মধ্যে ঢুকে, আবার ওই একই আইসির মধ্যে ঢুকে, সেই লেগটাকে বলা হয় এসডব্লিউ, মানে সুইচিং লেগ। সুইচিং লেগ, জি স্যার। মানে স্যার এখন দুইটা পিন দিয়ে দুইটা লাইন দিয়ে ঢুকতেছে, প্রথমে সরাসরি পরে আবার কয়েলের মাধ্যম দিয়ে ভাই একটু বাইরে থেকে কথা বলো ভাই, একটা ভোল্টেজ, একটু বাইরে থেকে। একটা ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল দিয়ে আবার ওই একই আইসি টার্মিনালে ভোল্টেজটা ঢুকে, তখন ওই লেগটাকে বলা হয় সুইচিং লেগ। ক্লিয়ার? তাহলে সুইচিং লেগে কত পাবো? 4.2 4.2 বুঝা গেছে না? স্যার তো ঝামেলা করার দরকার কি ছিল? তাহলে তো বরাবর একটা লাইন দুই জায়গায় যেতে হবে। তাহলে সুইচিং হবে কখন? আপনাদের বুঝতে করতে হবে, জি সারাক্ষণ দিলে না। ডিরেক্ট কারেন্ট তো দেওয়া বুঝতে যাবে না। করতে হবে না? আচ্ছা, জি স্যার। সুইচিং হবে কখন? ব্রাইটনেস অন হয়। কথা বুঝছেন না? বুস্টিং হবে কখন? বুস্টিং হবে এই সুইচিং লেগ দিয়ে, এই ইনপুট দেয়া। ইনপুট হলো আর এনার্জি, ঠিক আছে? এখানে যখন কি করব, একটা পালস তৈরি হবে, ঠিক আছে? এসিড মডুলেশন, ঠিক আছে? এই এসিড মডুলেশনটাকে, তাহলে ডায়োডের কাজ কি? বিদ্যুৎকে একমুখী করা। হ্যাঁ, কথা বুঝছেন? এসি থেকে ডিসি। তখনই আপনারা যে বলছি না ইএন সিগন্যাল, এই আইসিতে যখন সিপিইউ ইএন দিবে কত? 1.8 ভোল্ট, তখন কি এখানে সুইচিং শুরু হবে, আর তখন এখানে কি বুস্টিং শুরু করবে। তখন বুস্ট যখন হবে তখন একটা এসি মডুলেশন তৈরি হয়। হ্যাঁ, এখানে তখন আপনি কত, যখন মডুলেশন তৈরি হবে, এই এরকম একটা কি পালস, পালসের কি মডুলেশন, পালসের এই গ্যাপগুলো যদি ছোট থাকে তাহলে কি, তাহলে মডুলেশন ছোট, এইজন্য বলা হয় পালস ওয়াইড মডুলেশন। ওই দেখেন না, দেখছেন কি না, ওই যে নায়ক যখন মনে হয় ভিলেনের একটা মাইক গেরা মনে করেন পেরা থাকে, কথা বুঝেন? হ্যাঁ, ডাক্তার কি কয়? আই এম সরি, তাকে বাঁচানো গেল না। সরি। পরে স্যার হ্যাঁ, কোন দিক দিয়ে নায়িকা চলে আসে, ছোঁয়া দিয়ে বাঁচানো। নায়িকা চলে আসে, কি হইতে পারে না, হইতে পারে না, ভাই কি বুকের উপর দিলে থাবা দেয়। যখন যখন তখন নায়ক ডাক্তার গুলো টিক 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 টিক, হ্যাঁ, নায়িকা এসে কি হলো, হইতেই পারে না। হ্যাঁ, তাহলে ইএম সিগন্যাল কেটা দিল? নায়িকা। ক্লিয়ার? জি স্যার। ইএম সিগন্যাল যখনই দিছে তখনই এখানে সুইচিং হয়েছে, এখানে পালস ওয়াইড মডুলেশন তৈরি হয়েছে। এই যে ডাক্তার, এ বাবা, যখনই কইলো হইতেই পারে না, নাক বেঁচে গেল। পালস তখন এরকম চলে। ঠিক আছে? জি স্যার। তাহলে এসি পালসটাকে এই ডার্টটা কনভার্ট করে ডিসিতে, তখন আমরা এখানে পাই কত? 1 প্লাস ভোল্ট। 1 প্লাস ভোল্ট। জি স্যার। যে সেটের যেরকম জড়িত আছে,
কেউ নেয় 25, কেউ নেয় 30, হ্যাঁ, কেউ নেয় কি 50, কেউ নেয় কি 43। অতএব যার যতটি লাইট আছে সেই অনুযায়ী কথা বুঝে গেছে না? নাই যার যতটুকু লাইট আছে। এখন এখানে যে 15 প্লাস ভোল্ট, এই ভোল্টটা এখন যদি এদিকে আসে ভাই তাহলে কি হয় দেখেন, কথা বুঝে যার কারণে পানিতে পড়লে কি একটা সেট কি সবচেয়ে হাই ভোল্টেজ থাকে কোথায়? রেড সেকশনটা। পানিতে পড়লে ডিসপ্লে কারেন্টটা এবং ডিসপ্লে আগুন সব আগে ওই জায়গাতে শর্ট হয় এবং লাইট এসি শর্ট। ওয়াটার ড্যামেজ শর্ট, এর মানে আপনি চলে যাবেন লাইট সেকশন। বলছি না যত দিন দিন যাবে আপনাদের সবকিছু কাজ করার সব কিছুই একবারে সহজে আসবে। কথা বুঝছেন যে এই জিনিসের জন্য এই সেকশনটা আমি ধরবো, বুঝলেন না? তো ওয়াটার ড্যামেজ ফোন ঢুকলেই আপনি দেখতে পাবেন যে কানেক্টর ময়েশ্চারাইজ হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখেন ক্যাপাসিটর যদি ক্ষুদ্র মনে হয় তাহলে কিন্তু আবার ইনসার্ট করেন না। হ্যাঁ, একই এর লাগা মনে করেন না যে আপনি এটা 50 বলেন না। আবার যদি বড় সাইজের হয় একই খালি 50 বল ধরবেন তাও কি ভুল। কথা কি বুঝছেন? না স্যার। অতএব ক্যাপাসিটর দেখতে হবে যে এক ফ্যারাড কত, যার যেরকম ফ্যারাড তার ততটুকু সঞ্চয় রাখা অবস্থা। অতএব ফ্যারাডটা হলো কি সিলিন্ডার, এ কতটুকু সঞ্চয় করে রাখতে পারে। ক্লিয়ার? লাইট আইসি পাশে যে ডায়োডগুলো থাকে সেই ডায়োডের গায়ে এডি, এসএল, বি2 লেখা থাকে। ক্লিয়ার? মানে লাইট সেকশনগুলো আপনাকে চিনালে খুব সহজ সহজ উপায় করবে, বুঝলেন না? এবং এই যদি কয়েল বুস্ট না বার যদি বুঝতে চান, বুস্ট না বার যদি বুঝতে চান তাহলে হয়তো মনে করেন আমার ব্যক্তিগত একটা কি ফর্মুলা নিতে পারেন। বলেন স্যার। ঠিক আছে, আমার কাজের অভিজ্ঞতা বলেন। ডিপ মোডে, কি মোডে? ডিপ মোডে। ডিপ মোডে কয়েলের দুই মাথায় ধরলে যদি আমি রিডিং 0.0003 থেকে উপরে পাই তাহলে ওটা বুস্ট, আর তার নিচে পেলে বুঝা গেছে? ধরবেন 3 এর উপর হলে বুস্ট আর নিচে হলে বাম। ঠিক আছে? আর যদি দেখেন কোন জায়গাতে এক হার্ট লেখা আছে, ঠিক আছে, সাধারণত এই বুস্ট কয়েল গুলা কি 10 মাইক্রো হেনরি, ঠিক আছে, 2 মাইক্রো হেনরি, 2 কিউএ হেনরি বা হার্ট, ঠিক আছে, উপরে হলি বুস্ট চলে গেল। হ্যাঁ, মানে 3 থেকে বুস্ট আর 2 এর নিচে বাক। কথা কি বুঝছেন? হাত যদি মাপে কথা বুঝতে না বুঝলেন? ডায়াগ্রামে আপনি যদি এটা দেখেন যে কত 10 মাইক্রো হেনরি তাহলে 100% বুস্ট। এই বিষয়টা বলতে পারবো হার্ট আছে কাজ হয়ে গেছে, ঠিক আছে। আর হলো কি যদি এখানে থাকে কত 4.7 ইউএইচ তাহলে বুঝবেন এটা ইউনিভার্সাল বুস্ট। ক্লিয়ার? দুইয়ের উপরে উঠলে বুস্ট, হ্যাঁ, আর দুইয়ের নিচে নামলে বাক বাক কয়েল। কোয়ান্টিটিতে 0.003 এর উপরে বুস্ট। কথা বোঝা গেছে না? বুঝেন নাই? আইউ বয় লাইট আইসি চিনার উপায়, লাইট সেকশন চিনার উপায়। তাহলে যে বুস্ট করা থাকবে, টায়ার থাকবে, হাই ভোল্টেজ বা 50 ভোল্টেজ বলতে হবে, ওর প্রয়োগ হবে।
ঠিক আছে আবার 9 ব্যাচে পরীক্ষার সময় লেখছে সবই লেখছে সবাই একই কি থাকবে ওই যাওয়ার মতো একটা বুস্ট কয়েল থাকবে একটা কি নরমাল ডায়োড থাকবে বা রেক্টিফায়ার ডায়োড থাকবে এবং একটা কি 50 ভোল্টের ক্যাপাসিটর লাইট এসি কথাই লাগে লাইট এসি কি থাকবে না কথা বুঝছে বুঝলেন না হ্যাঁ এগুলো অসিলোস্কোপ লাগে এমনি মানুষ ৮০,০০০ টাকা দেখি না বাংলাদেশের কি আপনি হার্ডওয়্যার প্রমোটার হার্ড মারতে গেলে ওখানে ভোল্ট ঢুকাতে হবে ওখানে ভোল্টেজ সোর্স দিবেন বুস্ট করবেন তখন হার্ড তাছাড়া হবে না স্যার হ্যাঁ স্যার বুস্ট করলে যদি স্যার ডিপ মোডে 0.003 থেকে বেশি হইলে তাহলে বুস্ট করে রাইট ডিপ মোডে আর বাক করার জন্য কত দাম থাকে কম নিচে 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 স্যার এটা হ্যান্ড্রি এমনি ওইটার মধ্যে ডিপ মোডে ওইটা কোনো ধরা পাও নাই 0.003 এর নিচে 0.02 বা পিওর 0.003 নিচে গেলে গা বাঘ হ্যাঁ এটা ভাই আমার নিজের ওপিনিয়ন আমি নিজে ভাবে একটু স্যারের এক্সপেরিয়েন্স স্যার এটা বসো। বাস্তব তো পাইছেন দেখে বলতেছে হ্যাঁ এই যে দেখছেন এই যে বুদ্ধিমান পোলা আগে দৌড় মারছে দেখছি 3.14 तीनों बात बुझ मार जी স্যার পাওয়া গেছে কি হবে ৮০,০০০ আপনারা এই নোটটা লিখে এটা গুরুত্বপূর্ণ বারবার বুঝ করে কি হবে এটা আমাকে এটা আমি বহুত আগে থেকে এইভাবে চলতেছি হ্যাঁ না না কেন সম্ভব এই ৮৬,০০০ টাকা এগুলা যারা মানে কোনো যে দৈনিক ১০-১৫ টাকা করে কাজ করে তাদের লাইভ হচ্ছে এই ক্যাপ্টেন লাইভ হচ্ছে এটা লাইভ থেকে যায় তাদের জন্য যে ফ্রিকোয়েন্সি আমাদের জুস মাপার জন্য না গাড়িটা ঘুরে লাগে মোটটা তো ভালো দেখা যায় পাইছে সাধারণ জিগান স্যার ওই যে মার্কেট দেখতেছো এটা ঠিক আছে কিনা তাহলে আমরা দেখে নেব কাছ থেকে আমি তো লাইভ দেখাবো স্যার এটা শিখতে ভাই বসো তুমি ভাই দাঁড়া কেন বসো বসেন আমরা তো লাইভ দেখাবো Bro, listen. Yo, Prodip bhai. অসিলেটর কম সিলেটার হয়ে যাবে না না তো বুস্ট হচ্ছে না আমি খুব ওই जैसे का রেশিওতে বুস্ট করে স্যার রেশিওতে বুস্ট করে মমিলে রাখ করে রেশিওতে এটা চিহ্ন দিয়ে দিন তাহলে পয়েন্ট 3 থেকে বেশি হলো তারপরে দিয়ে নিচে গেলে রাখ করে ওই চিহ্ন দিয়ে मतलब भाई मोटा दें तो अभी तुम्हारा दी স্টার্ট
Start for what? আমরা জাতীয় বোর্ডে আলাদা না একসাথে জাতীয় বোর্ড হলো অ্যামুলেট ডিসপ্লে, ওটা তো কি এলইডি সার্কিট, এলসিডি। আলোচনা করতেছি কি নিয়ে? এলসিডি সার্কিট, রাইট, এবং খুব দামি ডিসপ্লে। এখনো কিনতে যাও 2700 টাকা দাম। লাইট এসি, লাইট সেকশন 300, আর সুন্দরভাবে এই যে এখান থেকে এই পর্যন্ত খোঁজা শুরু করে দাও। আমি আস্তে আস্তে নিচে নামাবো, হাত পারলে কি হাত তুলবা। কোন গেল? কি আছে? স্যার একটু জুম করেন। ছোট না বড়? দেখতে পারে একবারে এই সাইডটা আমরা দেখব, সিপিইউ বাম দিকটা, ঠিক আছে? কি আছে? এবার হলো কি এতরুম দেখবো দিক থেকে। আছে? আছে? হ্যাঁ? আচ্ছা, তাহলে আর একবার দেখি, একবার দেখলাম। তাহলে আর একবার হলো এদিক থেকে বামে, ক্লিয়ার? এই যে উপর থেকে শুরু করলাম। এটা এই বুস্ট কয়েল, এই ডায়োড, এই ক্যাপাসিটর, এটা কোনটা? এটা তো ইয়া গ্রাউন্ডের সাথে একটা লাইন আছে কোনটা? এটা স্যার আসলে বাম পাশে স্যার। কোন পাশে? এটা 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 কি? এটা কি পজিটিভ কোনটা? পজিটিভ সঙ্গে লাইন টানা আছে? হ্যাঁ, আবার এই বুস্ট কয়েল এখানে কি লাইন ঢুকছে? তাহলে এটা কি ইনপুট? হ্যাঁ, তাহলে ডায়োডের পজিটিভ দিয়ে আবার লাইন ঢুকছে? তাহলে এটা কি লাইন? সুইচিং লাইন। হ্যাঁ, সুইচিং লাইন। ডায়োডের এই যে এখান থেকে কি দেখছেন, এই যে একটা লাইন গেছে, তাহলে এটা হলো 50 ভোল্টের। হ্যাঁ, তাহলে এইটা যে 50 ভোল্টের ক্যাপাসিটর, তাহলে এই ক্যাপাসিটরটা আমরা এখন খুঁজব যে এই ক্যাপাসিটর সিরিয়াল নাম্বার কত। এই ক্যাপাসিটরে সিরিয়াল নাম্বার কত? তাহলে এটা কোন জায়গায় আছে? ভলিউম আপ ডাউনের পাশে, তাই না? কম্পোনেন্ট নিয়ে আমি না, কম্পোনেন্ট তো দেখাই দাও, আপনারা চিনতে পারছেন, এটা দেখাই দিবে, কোনো সমস্যা নেই। কম্পোনেন্ট নেবে আপনাকে এটা দেখাই দিবে। আমরা লেআউটে যাব। ওই পারে, তাই না? এই যে এটা, তাহলে ক্যাপাসিটর কত? C 2315 তাহলে চলে যাবো কোথায়? কত আছে? কত লেখা আছে? 50 ভোল্ট। ভালো বুঝতে? না বুঝেন নাই? এখন এটা হলো কি দেখেন, আমাদের কয়েল। হ্যাঁ, এই যে ইনপুট ঢুকছে, বি ইন মানে কি? ভোল্টেজ ইন। হ্যাঁ, আবার এখান থেকে কি আবার ঢুকছে, এটা কি হচ্ছে? সুইচিং লাইন।
তাহলে এই কয়েলের মান কত? 10 মাইক্রো হেনরি মাইক্রো হার্জ বা হেনরি। হ্যাঁ, কথা বুঝছেন? ইউনিভার্সাল হার্জ। আর এটা কত? 50 ভোল্ট। তাহলে 50 ভোল্টের এগেইনস্টে এর কত? সিলিন্ডার কত? এর কত? 1 মাইক্রো মাইক্রোফ্যারাড। যদি 1 মাইক্রোফ্যারাড যদি যে কোনো ক্যাপাসিটর হয় তাহলে ওর সিলিন্ডার হবে 50 ভোল্ট। 50 ভোল্ট। এগেইনস্ট চিন্তা করবে। কথা কি বুঝতে পারলেন নাই? জি স্যার। আর সাপোর্টে আরেকটা আছে কত? 47 পিকোফ্যারাড। 47 পিকোফ্যারাড। কথা বুঝে গেছে না যায় নাই? জি স্যার। আর এটা হলো কি? ডায়োড। তাহলে আমরা একটা চিনতে পারছি যেহেতু, এবার আরেকটাতে যাই। জানো? জি স্যার। এই যে বাম দিকে দেখুন, বাম দিক ক্লিয়ার? এই বরাবর বাম দিকে দেখেন, একবার এই বরাবর বাম দিকে দেখেন, এতটুকু আছে? স্যার বাম দিকে তো আছে স্যার। এটা স্যার এটা বুস্ট করেন ক্যাপাসিটর। এটা ওটা তো একটু আগে দেখলাম স্যার। তাহলে কোনটা আছে? এখানে নিচে নামলাম, ডান দিকে উপরে, কোন দিকে? এদিকে নিচে? এটা এটা না স্যার, এটা জি স্যার। হ্যাঁ স্যার এটাই। এটাই। জি স্যার। তাহলে এটা কি? এটা এটা কি? নেগেটিভ। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? তাই না? তাহলে এই লাইট এসিটা কেমন দেখতে, তাই না? ওটা তো আমরা দেখছি 3 3 6 লেগে, তাই না? তাহলে এটা কয় লেগের একটু দেখি আমরা। স্যার লাইট এসির শেষে এল থাকবে তো দেখা যাচ্ছে কি? লাইট এসির শেষে এল থাকবে। পাওয়ার এসিতে ইয়ে করা থাকে, একসাথে করা থাকে। আচ্ছা, কথা বুঝেন? জি স্যার। তাহলে আমরা এটা একটু কি দেখব? কম্পোনেন্ট নেই, ক্লিয়ার? কিংবা কি লাইটের সলিউশন। কয় বলে এটা? তাহলে এটা কি D9 D9 এটা কয় বলে? D9 কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, এই দেখেন আর ইনপুট, এটা হলো কি? সুইচিং লেগ। হ্যাঁ, এখান থেকে ভোল্ট ঢুকতেছে কিসে? ডায়োডের পজিটিভে, এখান থেকে বের হইতেছে, এটা হলো হাই ভোল্টেজ ক্যাপাসিটর। হ্যাঁ, তাহলে হাই ভোল্টেজ ক্যাপাসিটর চলে যাচ্ছে কোথায়? এলসিডি কারেন্ট। ওকে, এবার আরেকটা দেখি আমরা। তাহলে আমরা পাইলাম কি? 3 3 6 লেগের আইসি দেখলাম, এবার 9 লেগ দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটা বাইর করে। এই যে এদিক থেকে বামে না থাকলে নাই, নিচে নামি। স্যার জুম করেন। তাহলে বামে যাবো, ডাইনে যাবো। জি স্যার। আছে? না স্যার। এটা লেখা আছে কি? PM 125 আছে? না স্যার। শিওর? জি স্যার। আমরা ভয় পাচ্ছি না স্যার। স্যার ভয় পাইতে কি হয়েছে? কানেক্টর বদলে গেছে। কি আছে?
আছে স্যার আপনি এটা ডায়োড কিন্তু এক মাথা নেগেটিভ জি স্যার অতএব এটা হলো বিপিএস জি স্যার এই তো নেটওয়ার্ক সেকশন আপনারা ওদিকে ছেড়ে চলে গেছেন দেখি আমাদের সেকশন ছিল হ্যাঁ স্যার এইখানে পাওয়ার আছে পাশে না তো এই যে বড় গেছি পুরো না না, আমার সাথে স্যার নিচে এটা দশটা স্যার হবে না আমরা স্যার ডান দিকে নিচে দাও বস এখানে একটু হোল্ড করেন স্যার স্যার এটাকে জুম করেন এনে একটু আছে ক্যাপাসিটরটা কেটে তুলে রাখছে স্যার এটা তাই তো স্যার আসলে তো স্যার জি স্যার এই যে স্যার এইটাই এইটাই স্যার আমরা আসলে এই দুটো টার্মে না এটা তো অর্ডার আইছে আমি রেজিস্টার স্যার ওই দিন বিকয় এটা তো না এটা এটা অর্ডার আইছে দেখি এটা জোড়া বিট করে এটা লাগছে কি স্যার না ওই যে ওইটাই হবে স্যার এটা তো নেটওয়ার্ক সেকশন আচ্ছা আমরা একবার ডাইরেক্ট দেখি না তাহলে বুঝতে পারবো এই বলছি না স্যার আপনি বলছেন স্যার এটা এই যে স্যার উঠে রয়েছে স্যার আমি স্যার এটা দেখি এইটা তো উঠে রয়েছে স্যার উপরে ডাউনলোড আছে হ্যাঁ? উপরে আছে এটা ইনপুট আছে স্যার এটা কি পাওয়ার বিপিএস আউটপুটে নাই আউটপুটটা এই তিনটা দিছে স্যার এই তিনটা কানেক্টরের সামনে দেখি না এই যে এটা নাই কানেক্টরের সামনে দেখি না শিওর করি নাই কানেক্টরের সামনে দিছে ওইটাই বুঝা পালাইছে হাই ভোল্টেজ ক্যাপাসিটর দেখতে তাহলে এটা কয়লে এটা তাহলে এটা কোন গ্রুপ D8 বা D6 D8 বা DC D6 কথা বুঝে গেছে স্যার দূর থেকে এটা দেখা মনে হয় কি ওই যে রেজিস্টার স্যার এটা কি এলইডি ডিসপ্লে নাকি এটা কি এলইডি এলইডি তো সবই রাও বলতে চাই না মানে বলতে চাই না কিন্তু আসতে তো না হযরত আজকে পেটে পুরো বুস্ট করা হয় না ভালো তো ভালো এই বেলা একটা স্টুডেন্ট বলছিল ডাকনা করে স্যার এটা ভাইটা কইছিল ভাইটা আচ্ছা এখন এইটা আমরা দেখি ঠিক আছে সব সমস্যা বুঝে স্যার পোকো X3 ডিআইসি বললেন স্যার পাওয়ার একাত্তর 50 এটা কি এটা কি কয়েল তাহলে এই তিন ওভারঅল লাইট সেকশন আউটপুট হয়ে গেছে আইসিএম এটা বলতে এ পিএম 7150 এল আইসিএম কি পাওয়ার নাকি এটা মেইন পাওয়ার আইসি এটা হলো সাব পাওয়ার মেন পাওয়ার সাব পাওয়ার সাব পাওয়ার করে ইয়া করে দিছে লাইটিং কথা বুঝে গেছে পাওয়ার অসিলেটর আছে হ্যাঁ এই যে অসিলেটর এটা তো স্যার পাওয়ার সেকশনে মেন Installation এখন দেখেন এখানেও কিন্তু ডায়োড আছে বাট এটা কি নেগেটিভ নেগেটিভ হ্যাঁ অতএব এটা হলো বিপিএইচ বিপিএস এটা বিপিএস কয়েল এটা সুইচ কয়েল সোলেনয়েড কয়েল বা সুইচ কয়েল আর এটা হলো বুস্টিং এটা তো অনেকে ভালো বুঝেন আপনি তো ভালো বুঝেন মোবাইলে কাজ করতেন কত বছর 19 সালে ঢুকছিলাম কিন্তু আপনার আইডিয়া হবে তো আপনি হেল্প করতে পারেন সবাইকে আপনার মধ্যে কি করে চিন্তা ছিল বর্ণিও দেখেন বর্ণিং চিন্তা করেন চিন্তা ছিল
আসলে মাথা রাখে দেখে না কিছু পিরামিড আমি তো পিরামিড সামনে থেকে দেখলে আমি কনফিউজ মানে কয়টা মানে তার সাইড কয়টা তাই না কিন্তু পিরামিড যে একবার চারদিক দেখছে তার সেগুলো পিরামিডের সাইড তাই না তার তো কোনো নেই তাজমহল গেছেন জীবনে তাজমহল কে গেছেন তাজমহল আপনি গেছেন শুট করে থাকেন একটা জান নাই আপনার কাছে তাজমহল একটা মসজিদের মধ্যে তাই না আপনি তাজমহল টিভিতে আমি সে জানে তুমি বুঝুন ভিতরে কেউ গেছে কখনো কিছু দিয়ে গেছে বলতে পারেন যে আমাদের ইমাজিনেশন এক জিনিস আমরা যখন এটা আমরা দেখি প্র্যাকটিক্যালি সেটা ভিন্ন জিনিস এখন উনি প্র্যাকটিক্যালি দেখিয়ে আসছে আর এর জন্য ওনাকে কষ্ট মনে হয় ওনার কাছে আমি তো বলা মানে নিয়ে যাই বলে ও এই জিনিসটা চলে যায় ওই চার্জিং এসে আমাদের কাজ করছি না কিন্তু আপনাদের কোনো কথা শুনতে পারেন কিন্তু আছে এটাই কাজ যারা করে তাদেরকে ফার্স্ট সেখানে আমরা ওয়ান টু পাস করছি কোন কে ম্যাট্রিক পাস করেন আরামে হাত তুলে নিশ্চিত আসার ম্যাট্রিক দিতে পারে বা আপনি ম্যাট্রিক পাস করেন না তার রেজাল্ট আপনার কেন পাস করবেন না কনফিডেন্স সব পাস করবেন না কারণ এইগুলো তো পড়ে আছে সরাসরি আপনি পড়ে যাবেন আপনি পড়ে আসবেন সেটা পাস করে আসে তারগুলো সম্ভব খারাপ করছে না অল সাবজেক্ট নাকি অল সাবজেক্টই খারাপ ছিল কয়টা সাবজেক্টে তাহলে একটাতে আপনাদের রিফার দিয়ে দিচ্ছেন রিফারে শেষ করতে স্যার আমি পাবনা যাব বান্দরবান বাসা কার রাঙ্গামাটি টিকিট তো এখানে দেব অন্য শিফটে আছে না তোমার যে তাহলে ব্যাগ লিয়ে তাহলে ব্যাগ লিয়ে তোমার দিলে আর সিলেট ভাষা কাটা ওয়াও বল তিনজন সিলেট তো পানি ভরে গেছে কিন্তু আমাদের আমাদের এখানে নাইটে তো আমরা টেকনিক পাই মেনোডি থেকে পানি জানি ভরে ঘুরতে যাব বাসার আমি আপনাদের মাদ্রাসা ফ্যামিলি তো আপনারা এখানে কেউ থাকেন আমার জন্য ভালো গাইড করবেন স্যার এটা এখানে থাকেন আমাদের ভালো এখানে খাবার খেতে যাবেন স্যার হ্যাঁ সমস্যা নাই যাবেন স্যার দুই দিতে যেতে সিলেট ভাষা কার আপনাদের পানি উঠতে এখানে যাইতে কি পানি উত্তর দিতে হবে ওই সুন্দরবনের দিকে পানি সুন্দরবনের দিকে পানি মানে টাঙ্গর হাওড় এসব কিছু স্যার টাঙ্গর আপনাদের কত দূর